শুরু করেন আপনি যেখান থেকে বলার আছে। আমার গ্রামের বাড়ি বগুড়া সারাকান্দি থানা, কামালপুর চন্দ্রশে গ্রামের বাড়ি। ছোটকালে আমরা 2 ভাই ছিলাম আর কি। আমার বয়স যখন 6 বছর, আমার ছোট ভাইটার বয়স ছিল 2-3 বছর। পরে যে কোনো এক সময় মানে বন্যার পানিতে আমাদের বাড়ি ঘর তুলে দেয়, গেলে আমার আব্বা ওই পানিতে মারা যায় আর কি। বন্যার পানিতে আপনার বাবা মারা যায়? হ্যাঁ, পানি মানে কত সালের গল্প এটা? এটা হলো আপনার মনে করেন আমার বয়স যখন 6-7 বছর আর কি। অতটুক স্যার বলতে পারবো না তো। কি নদী? বাঙালি? না, যমুনা নদী। যমুনা নদী। আচ্ছা। বাঁধ ভেঙে দিলে ঘরে পানি ঢুকে যায়, জি। মানে বাঁধের সাইডে ঘর আছিল তো। পরে এই সংসারে হাল্লা আমার মায়ের উপরে পড়ে যায়। আচ্ছা। কারণ আমার মা আমার ঘরে 2 ভাই নিয়ে শেরপুর চলে। শেরপুর আমার একটা মামা থাকতো। আচ্ছা। পরে মামার কাছে চলে আসে, বাড়ি ঘর নদীতে সব লয়ে গেছেন, কই থাকবো। পরে নিয়ে আসে আমার মা মানুষের ভেতর কষ্ট করে কাজ করে আমাকে 2 ভাই আর কি লালন পালন করে। মানে করেন এই আমাদের শেরপুরে বিভিন্ন সাউদি হোটেল, বিভিন্ন হোটেলে মশলা বাটতো, মানুষের বাসার যা কাজ করতো, মানুষের যা খাবার দিত এটি নিয়ে এসে আমাকে 2 ভাই খাওয়াইতো। আমার মা নিজে না খায় আমাকে খাওয়াইতো। যেরকম করে মানুষের কাজ করে আমাকে চলতো আর কি। পরে এক সময় ওই যে শেরপুর থাকতাম মামা করে বাড়তি থাকা, মামা একটু জায়গা দিল যে এটি 2-3টা টিনের ছাপড়া তুলে তোর 2টা বাচ্চারা নিয়ে এনে থাক, আর কষ্ট করে কাজ কাম করে মানুষকে আরো বড় হলে একটা কিছু হবো। পরে এরকম আমার মা মনে করেন মানুষের কাজকে মানুষ করে এরকম শুনে আমার মামিটা মানে একটু স্বার্থপরই ছিল। মানে আমার মা ওই দিন আমার মামার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসছে আসে একটু ভালো মন্দ পাক শাক করছে। আর আমার মাও তো গেছে মানুষের কাজে। আর আমরা 2 ভাই ছোট, আর আমার ছোট ভাইটা বুঝতো না যে আর কি যে খাওয়ার জন্য কানতেছে, যে আমার খিদে লাগছে আমাকে। আর মামিকে আমি মানে কই মামিকে আন্দা হওয়া লিখবি না, আন্দা হলে তো দিমু। পরে আমরা ভাবছি তো দিবই, দুপুর হলে আজান দিছে, এখন তো 1টা বাজে খাওয়ান তো দিবই দুপুরের। তারপরে মনে করেন আমার মামি এরকম করতো, মামির শ্বশুর বাড়িতে লোকজন আসছে, ওনাদেরকে খাওয়াইছে। আমরা 2 ভাই আমাকে আর খাওয়ান দেয় না দেওয়ার কারণে আমার ছোট ভাই তো কান্দে। আর আমার ছোট ভাইরে নিয়ে আমি রাস্তার বাড়ির মধ্যে বাইরে গেছি, যে আমি ওরে পালি নিয়ে খাড়া আছি। 500 রুমের এক চাষি বলতেছে যে তোর ভাই কান্দে কে? আমি আমার ভাই তো খিদে লাগছে, আমি তো মা আসে না, মা মানুষের বাড়িতে কাম করে খাওয়ান নিয়ে আসলাম, আমাকে খাওয়ান, তাছাড়া তার খাওয়ান না। পরে করছে তো আমার পান্তা আছে, তুই পান্তা খাস তাহলে কাঁচামরিচ দিয়ে পান্তা খা। আর আমার ভাই তো পান্তা খাবি না। পরে আমি করছি খা মা, মামি করে গোস্তান দিছে, মামি ভাত দিব দেয় না। পরে আমি কেন কি কমান ভাই, আর মামি না দিলে পরে আমি পান্তা কোন রকম নিয়ে আমার ভাই মা আসলো, আমরা 2 ভাই তো সেই কান্দা। পরে মা বললো যে কি হয়েছে, পরে এটা পরে মা বললো যে আমার ছলে একটু দিল না। পরে করছে যে দুমু তো আমার মেহমান না খেলে আগর দিই কেমনে, অথচ কিন্তু এরা খাইয়া দিয়ে বয়ে রয়েছে। পরে এই নিয়ে একটু রাগারেগ হলে মামি বলতেছে তোমরা ঘর ভেঙে অন্য কোনো চলে যাও, আমাকে থাকা যাবে না। পরে আমার মা আমাকে 2 ভাই কোথায় যাবে, আর একটা আমাদের এলাকার একটা চাষা এটা করলো যে আপনার জমিতে পড়ে আছে, একটু জমি দেন, 2টা ছাপড়া তুলে 2টা ছল নিয়ে একটু আমি কষ্ট করে চলে খাই। সেখানে কয়ে আচ্ছা আমার জমি পড়ে আছে, যেমন বেচমু সেমন ঘর ভেঙে আলায়। পরে ওদের থেকে আমি আস্তে আস্তে বড় হলে আমি ব্রাক স্কুলে ভর্তি হয়ে যাই। মানে একবেলা করে স্কুলে যায়, 12টা বাজে ছুটি দিলে আমার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি আসছে। আমার মা আমাকে এত কষ্ট করে মানুষ করতেছেন, আমি যদি একটু কিছু কাজ করতাম তাহলে আমার মায়ের কষ্টটা একটু দূর হয়ে যেত। এইসব করে পরে দেখলাম কি করবো, বাস স্ট্যান্ডে অনেক দোকানে জিজ্ঞাসা যে ভাই কামের লোক নেবেন, চার দোকান। তখন বয়স কত? আমার বয়স 10-11 বছর হয়ে গেছে। ওই সময় আপনি গিয়ে জিজ্ঞেস করতেন যে কামের লোক নেবেন? আমি বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করতাম, সামনে অনেকে করতো যে হে তুই তো ছোট, তুই তো পানির বালতি নিয়ে যেতে পারতি না, তুই এটা করতে পারতি না, এরকম। তো কি করবো, মানে মাথার মধ্যে আমার ভিতরে কেমন যেন একটা ইয়ে আসে। মা যখন কষ্ট করে আসে ভাই সেমন অনেক খারাপ লাগে আমার। অনেক মানুষ মাকে ছিঁড়া কাপড় চোপড় দিত, এটি নিয়ে আসতো, আমরা ভালো কাপড় পাইতাম না, ভালো খাওয়ার নাই। ভাবলাম যে হয়তো আমি কষ্ট করেছিলাম, মার কষ্ট একটু কম হবো। পরে একবার এরকম করতে আমি মানুষ করলে যে আমার বাজার আছে, সবজির দোকান আছে, ওই সবজির দোকানে পানি দিলে এরা মনে করেন একটু সবজি দিত, হয়তো অর্ধেক পচা অর্ধেক ভালা কাইটা কুইটা খাওয়া যেত। পরে আমি মাক করলাম যে মা আমি তো বিকাল করে এরকম ইয়ার যাবো বাজারে যাই, এরকম পানি টান দিলে কিছু কয় না, যা লাগবে না। মা মানে আমাকে যাবার মানা করে, যা কষ্ট আমি করবো। হ্যাঁ। পরে আমি কি করছি, মাক না হয়ে চলে আসি, যাই ওইরকম পানি টানি দিতাম, দিয়ে আমি এক ব্যাগ সবজিও পেলাম, 5 টাকা না 6টা টাকাও বাঁচলাম। আচ্ছা, ফার্স্ট আমার জীবনে। পরে টাকা মাক দিলাম, দেওয়ার পরে আমি মাক করলাম মা এই যে আমি, পরে মা আমাকে অনেক গালাগালি পারলো যে
তা আমি কষ্ট করি, তোরা আমি লেখাপড়া করবি, বড় হয়ে পরে যেন তুই কিছু কিসের জন্য মানুষ গাল পারবো, কেউ মারে যদি, এই বিভিন্ন মাক হয়। পরে মাক বুঝাই দিই এরম হতে। পরে একজন মাক বললো যে তোমার বেটা আমার বাড়িতে রেখে দাও, যে আমার একটা গরু আছে, ঘাস টাস কাটবো পালুক, আর ওর লেখাপড়ার দায়িত্বটা আমি নেমনি। ওকে। পরে আমার মা কয় যে তুই থাকবো, আমি কম আমি সারাদিন থাকবো, কিন্তু রাত্রে তোমার কাছে এসে ঘুম পারো, মানে তোমার ছাড়া তোমার ছাড়া আমার ঘুম ধরতো না। হুম। পরে এরকম গেছি। পরে উনি বেড়াকে যায়, বিকালে আসে ঘাস টাস, গরু গোসল টুসুল করাই, সবকিছু করি। ছোট ভাইটা বাড়তি থাকে। আমার মা কি করছে, ছোট বাইরে থেকে আমার বাইরে মানে ওই কামও নাই, মানুষের বাসার কাজ নাই। পরে একজন বলছে যে বগুড়া বনানি আমাদের মাঝরা ক্যান্টনমেন্টের ওই জায়গাতে একটা বিল্ডিং হবে, বিল্ডিং এর খোয়া ভেঙে দিলে আমাকে টিন আছে, টিনের মাপ দিলে 60 টাকা 70 টাকা করে টিন। আর একজন কইছে তুমি যাবে নাকি, শান কইছে যে বসে থাকার বদলে 60-70 টাকা দেয়, তাহলে তোমার একদিক দিয়ে বাজার দেয় গো। ঠিক আছে, আমার ভাইক থেকে আমার মা চলে আসে, আমার ভাই 5 টাকা দিয়ে গেছে যে মজা টজা সদাই খাস, তুই থাকিস, কারো কাজ যাইস না, বাড়িতে থাকিস, আমি যাই। পরে মা গেছে, যে মা ওই ভাঙতে মানে ইটা যে হাতুর দা বাড়ি দিচ্ছে, বাড়িটা মার এই হাতের লোকের উপরে পড়ে গেছে। পরে লোকটা ছেঁচে গেছে, ছেড়ে আছে। মা তো এরকম অবস্থা। পরে ব্যান্ডে ইটি আছে, যে লোকের মালিকের ইটা খোয়া ভাঙলো, এই মালিকে দেখছে, দেয়া করছে যে নতুন মানুষ কামে নিয়ে যাচ্ছে, কিন্তু কামই পারে না, একবারে দাও। সেই সময় আমার করে শেরপুর তখন বগুড়ার ভাড়া মানে 8 টাকা না 7 টাকা ছিল ভাড়া। পরে অন্য মাক পাঠাই দিছে। আর আমি ওই স্কুল থেকে আসছি, এসে আমার আবার ঘাস কাটবার যাওয়া লিখবি। পরে এসে স্কুলে বই টই থিয়ে বেড়া বেড়ায় দেখি মা ওই আসল দেয়া লোক বেঁধে না ঢেকায় নিয়ে আসিচ্ছে। পরে মা আমি মনে করছি কি আমার মা হয়তো আমার জন্য কিছু একটা নিয়ে যাচ্ছে, নৌকায় নিয়ে যাচ্ছে। পরে আমি মা কিনে যাচ্ছ দেই, কয় না দেন যাবো না, তুই গুড় যাবো যা। আমি কো না দেখি, মা দেয় না। পরে আমি জোর করে ধরে দেখি অবস্থা। বিশেষ করবেন না ভাই, আমার আর শেষ হয়ে মনে করেন আমার শরীর আর ঠিক থাকে না, আমার মায়ের হাত রক্ত এরকম চুয়ে চুয়ে পড়েছে ভাই। আমি আমার মায়ের এটি দেখে আমার ইলান পরে মানসিক জিগায় যে কি করুন, সরকারি হাসপাতাল নিয়ে গেলাম। আমি নিজেই নিয়ে একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিল। পরে যে মালিকের কাজ করি, মালিক বললাম যে ভাই তো আমার মায়ের এই সমস্যা, একটু ব্যথার বই কিনবো, আমার 20-30 টাকা দেন। পরে উনি আমার 20 টাকা দেয়, দিলে আমি ব্যথার বড়ি টড়ি নিয়ে এনে ই করি। তাও ওই রকম করে মা পরের দিন সকালে আবার গেছে মনে করেন কাজে, যাওয়ার পরে ওই রকম করে কাজ ওটা ফুলে যায়, ফুলে গেছে, একটু শীত শীত আসছিল। আর মানুষের পানি আপনারা 2 ভাই ছিলেন না? হ্যাঁ, আপনি বড় আর একজন ছোট। হ্যাঁ। পরে আমার এই ই করে হাত লোক টোক ফুলে গেছে, পানি লাগলে ই হয়, মশলা বাটতে পারে না, পাটা মানুষ কামে নিতে চায় না, খাওয়ার অনেক কষ্ট। আমাকে যে বাসাত কাজ করে এখন আমি বলি যে ভাই আমি খাবো না, আমার খাওয়ানটা যদি দিয়ে দিলেন আমি বাইর যা খেলাম নি। কয় কে তুই এটি খা, আমি না রাত্রে তো মার কাছে ঘুমাই, দিলে আমি ওই খাওয়ানটা মার কাছে নিয়ে খাইতাম। পরে উনি এরকম দিল কয়দিন, দেওয়ার পরে খুব কষ্টের ভিতর সংসারটা চলতেছে। আটা দিয়ে উঠি বানাই, তো আটার আমাকে দেশে কয় আটার হেলান আন দিত আর কি, ওই আটার হেলান দিত আমারে। পরে আমরা খাইতাম, খাই আমার সিদ্ধ যেটাকে বলে। হ্যাঁ। পরে এটা খাইতাম, খাওয়ার পরে মনে করেন চলতো। এটা মা আবার একটু লোকটা একটু আটকাটা টান ধরে গেল। পরে আমার এইটি পরে মা আর এক রাত কামে নিল, যে এরা বাড়ির সকাল করে যাইতে হইব, যে আন্দা বাড়ির কাপড় চোপড় দেওয়া সবকিছু করতে হইব। পরে এটি মা আবার ওই কামে আমার এই আমি যে মালিকের বাদ গরু পালতাম, ওই মালিক গরুটা বিক্রি করে দিল। দেওয়ার পরে আমাকে বললো তোমাকে তো রেখা লাভ না, আমি তো গরু বিক্রি করে হালাছি। কম তাহলে আমি কি করি, সেখানে আমি ব্রেক স্কুলে যাই। পরে বাস স্ট্যান্ড যাই, একজন আমাকে বললো যে 4 দোকানে কাম করবো, 15 টাকা দিন পাবো, আর একবেলা খাওয়া পাবো, সকালের নাস্তার খাওয়াটা পাবো। যদি করো তাহলে সকাল 6টার দিকে আসবো, আর 10টা বাজে বাদ যাবো। পরে আমি চিন্তা করে মাক করলাম যে মা ইনকে করছে, না তা পড়া বাদ না যাবো না, পড়া লাগবে। সেখানে আমি ক্লাস 5-এ উঠে গেছি। পরে মা মানা করে, আমি মার সাথে কই আমি না পড়লে কি আছে, আমার ছোট ভাইটা পড়াম, আমি আমার রক্তে বেশি ছোট ভাইটা লেখাপড়া করাম, তুমি কথা কই না। আমি যাই 15 টাকা দিন দিলে মাসে তাও 450-400 টাকা, এটা অনেক টাকা। পরে মা মানা করে, তাও আমি বলে যাই। যে একদিন গেলাম কই দোকানে কামে লেগে গেলাম, 2 হাত দিয়ে বালতি মনে করেন 1 কিলো ফাঁকে দেন, পানি টেনে নেশা লাগে। দুম খায়াকে নিয়ে আসি। 2-3 দিন করার পর আমার হাতের ভিতর দিয়ে খাওয়া হয়ে গেছে, ফুলে গেল গা। পরের দিন তো জ্বরে আমি উঠতে পারি না।
মা মানা করে তাও যাই, আমি ওই কষ্ট নিয়ে যাই, যে রেমি করি করবারে সেখানে একটু বুঝলো অনেক মানুষ শুনি যে ঢাকা গার্মেন্টসে চাকরিতে আসে। হুম। সেখানে আমি মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমার গার্মেন্টসে গেলে চাকরি হবো না? কয় গার্মেন্টসে বয়স কম তো নাও হইতে পারে, তো অন্য কাম লাগাই দুমুনি, ঢাকা যাবো নাকি? আমি কয় হ্যাঁ, প্রতি বছরে ঈদের আগ দিয়ে মানুষজন বাড়ি চলে যায়, এবার যারা যারা ঢাকা থাকে শুনতে আবার জিগাই, হেরা কয় যে যা তো আর একটু বয়স হোক, আবার ঈদের মধ্যে আসবো না, আসাও নিয়ে যাবো। এইরকম করে 2-3 বছর এরকম পার হয়ে যায়। আর যাহলে আমার বয়স 16 বছর। সেই সময় ওই আমার বাড়ির কাছে একটা ভাই আছে, উনি আসলো, আমি মানে জোর করে ধরলাম যে ভাই আমাকে এই তারিখে ঢাকা আপনি নিয়ে যাবেন নিয়ে ডাকান। কয় তোকে নিয়ে যাম, তোর মা কয়, পরে মা কয় তোকে ছাড়া তো আমি বাঁচবো না, আমি তো মরে যাম গা, তুই ঢাকা দেখলা থেকে পারবো? আমি কই একটু কষ্ট করো, ঢাকার যে মনে হলো 1-1.5 বছর চাকরি করি করে যেতে অবশ্যই আমরা জায়গাও কিনতে পারবো, ঘরও করতে পারবো, তোমার আর কাম করে। পরে মা বোঝে না, মা অনেকে করে। তারপর মা বোঝা একটু আমি নিজে আসলাম, একজন 500 টাকা মা নিয়ে দিল, ওই টাকাটা নিয়ে ঢাকা আসি টুঙ্গি চেরা গালি আসি। আমি আসার পরে উনি আমার যে বাসার থাকবে বাসা তুললো, তুলে আবার উনি যে কয়ে দিল গার্মেন্টস আমাকে চিনাই দিল যে এইভাবে যাইতে হয়, এমনি গার্মেন্টসের সামনে যা দাঁড়াবো এমনি ই করলো। পরের দিন সকালবেলা। কত বয়স তখন আপনার? 16 বছর। 16 বছর। লেখাপড়া তো হয় নাই? না, লেখাপড়া আমার বাদ। ওকে, তারপরে আমি ঢাকা আসলাম, আসে ওই রকম মনে করেন ঢাকা টুঙ্গি চেরা গেলে যমুনা গার্মেন্টস একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের সামনে আমি যাই প্রতিদিন সকালে 6টা বাজে উঠে ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ওই সবাই যখন যায় আমি সেখন সবার সাথে চলে যাই, যেমন খাড়া থাকি। আমার আর নেয় না, অনেক মানুষ খাড়া থাকে, মানুষ দিয়ে একজন যায় নেয় আর ব্যাপারটি মানা নেয় না, কারণ আমার বয়স কম, সেখন আমার দাড়ি মুছ নাই, আমাকে ইয়ে হয় না। পরে আমি যাই ঘুরে আসি, যাই ভাই হলো না তো, কয় তুই আর একটা যে ঘুরতে থাক হবো। পরে এরকম করতে একজনকে আমি ধরলাম, যে লোকটা একটা পিএম মনে হয়, পিএম লোক নেই। পরে ওই স্যারে করলাম স্যার আমাকে কি নেবেন না, আমাকে যে কাম দেন আমি সেই কামই করবো স্যার, আমাকে কি নেন? কয় যে তোমার বয়স তো কম, এই বয়সে তুমি লেখাপড়া করবে, তুমি বসে গার্মেন্টস যাচ্ছ, ওকে রাগ করে যাচ্ছাও? আমি কই না ভাই আমাকে একটা চাকরি দেন, আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজই করবো। পরে উনি বলতেছে যে না এইভাবে তো হয় না, তোমার বয়স কম, তোমাকে চাকরি দিলে আমারই চাকরি থাকবে না। পরে একটা ব্যবস্থা করে দেন ভাই। পরে কয় তুমি বিকালবেলা দেখা করো, আমি অমুক জায়গায় অমুক বাসার থাকি, মানে আমার যে বাসার থাকতাম ওই কাদেরিয়া গেটে, উনি ওই বাসাতেই থাকতো। পরে 5টা বাজে ওনার ছুটি হয়েছে, আমি ওনার কাছে আবার গেলাম, তারপর ওনাকে বললাম সবকিছু যে ভাই এই সমস্যা। পরে উনি বললো যে আমি তোমাকে একটা গার্মেন্টসে চাকরি দিতে পারি, তুমি স্টোরে মাল টেনতে পারবে। আমি কই আমাকে যে কাজ দেবেন আমি এই কাজই করবো। কয় যখন যদি বাইরের ভাইয়ের টায়ার আসে সেখন কিন্তু তুমি সাইডে গার্মেন্টস থাকবে, আমার সাইডে বসে থাকা লাগবে, কারণ তোমাকে দেখলে ভাইয়ের সমস্যা হয়ে যাবে, ভাইয়ের কাজ দিবে না এরকম যে কেউ। পরে উনি আমার কাজে লাগাই দেয়, 1663 টাকা বেতন ধরে দেয় আমার। দেওয়ার পরে আমি কাজে লেগে যাই নিচতলাত কাটিং, ওই কাটিংয়ে প্যান্টের জিন্সের প্যান্টের দেখলে কাটে কাপড় কাটা 2 পেটি করে দেয়, একটা পেটি মনে হয় 25 কেজি 30 কেজি করে ওজন হবে। ওই 2 পেটি 2 হাতে ধরে 6 তলা পর্যন্ত সিঁড়িতে বয়ে ওঠা লাগে, দুম খায়গা, শরীরের ঘাম চুয়া মনে করেন আমার শার্ট গেঞ্জি ভিজা জায়গা, আমি চিপে ফালাই মনে করেন পানি ফালাই দিয়ে তাও ওইরকম করি। পরে অনেক মানুষ আমার দিক চায় থাকে, অনেকে কয় যে এই তুমি এই কামটা নিলা কেন, এটা তুমি করতে পারবে, কয়দিন পর তো মরে যাবে গা, বাঁচবে না তো, অল্প বয়স। আমি শুনে কই না, আল্লাহ কষ্ট দিলে একদিন আল্লাহ তিষ্ট মিলাইবি, আল্লাহ বিশ্বাস রাখি সবসময়। পরে দেখা গেলাম, পরে এরকম কাজ করে প্রথম মাসে আমি ওভার টাইম দিয়ে বেতন পাই 2200 টাকা। 2200 টাকা বেতন পেলে পরে মার কাছে আমি 600 টাকা পাঠাই, আর খাই আমি মেস ভাড়া খাওয়া দাওয়া দিয়ে এরকম টুকটাক সংসার চলতেছে আর কি। মা তখন বগুড়াতে, ছোট ভাইকে নিয়ে। ছোট ভাই কি করে তখন? ছোট ভাইয়ের বয়স কত? ছোট ভাইয়ের বয়স এখন 4-5 বছর। ও আচ্ছা, তখন কাজ করে মানুষের বাড়ি? হ্যাঁ, এখন মাও কাজ করে। পরে মা ছোট ভাইটা নিয়ে মানুষের বাড়ি যদি টিনের ছাপড়া তুলে থাকে, পরে থাকার পরে এরকম হলো। আর পরে আমি যখন কষ্ট করে চলতে মনে করেন ভালোই 7-8 বছর আমি গার্মেন্টস চাকরি করি। পরে আবার মোটামুটি মাও করে আমিও করি, 1% আমরা জায়গা কিনি, বাড়ির একখানে 1% জায়গা কিনে ওই জায়গায় আমরা টিনের ছাপড়া, ওই ছাপড়া তুলে মাক থুয়ে আমি গার্মেন্টস চাকরি করি, মাও চাকরি করে। পরে মা কয় যে তাহলে তুই ব্যাচ চলে আয়, এখন ব্যাচ চলে আসে দেখে শুনে আনে, দেখি বিয়ে শাদী একটা করাই দেয়, করাই দিব। আমি কই না, বিয়ে পরে আগে করি। পরে এরকম হওয়ার পরে আমার হঠাৎ করে গার্মেন্টসে আমার জন্ডিস হয়ে যায়। আমার নেবার জন্ডিস হয় যাবার ম্যাচে পরে দেখি জ্বর সর্দি, আর মাকে আমি জানাই না, কারণ মা টেনশন করবে, দেখ মা
ফোন দিলে, সাধারণত আমার ফোন ছিল, মানুষের ফোনে কথা বলতাম। ফোন দিলে বললাম তো অফিসে আছি কি, মা ভালো আছি, তুমি খাইছাম দি, মা খবর নেই, মা কইতাম না আমি। হুম। পরে মা আমাকে কইতো যে আমার মন যেন কিরম কিরম করে, তোর কিছু একটা হয়েছে নি, তোর কথা ইনকে কে। মায়ের মন ভাই। পরে আমি এরকম কইতাম, করার পরে থাকতাম। পরে আমি যে অফিসে চাকরি করতাম ওই অফিসে একটা অপারেটর ছিল, মহিলা অপারেটর। উনি দেখতেছে যে এই তো 2-3 দিন গার্মেন্টসে আসে না, তাহলে হ্যার বাসার লাঞ্চের সময় হ্যার আমার বাসার চলে গেছে, মানে মেসে থাকে, মেসে গেছে। যাই দেখে যে আমার এই অবস্থা। পরে ওই মেয়েটা বললো যে তোমার তো জন্ডিস, তুমি এটা চিকিৎসা না করলে তো মরে যাবে, বাড়ি চলে যাও, নাহলে চিকিৎসা করো। পরে একজন করলো যে এই জায়গাতে একজন পানি পরা দেয়, আবার জন্ডিস ঝাড়ে, করবে যে ওষুধ, তুমি এই জায়গাতে যাও আমার সাথে। পরে আমার সাথে যাই, যাওয়ার পরে আমার জন্ডিস হয়ে যার চিকিৎসা করো। ওই মেয়ে জামাই আছে, বলা মানে বোন, বোন হিসাবেই ডাকতাম। আচ্ছা। পরে বোন বানা আলাইলাম। পরে আমার মায়ের সাথেও কথা কয় দিই, এমনি কথা কয় কইতেই এই মেয়েরই আবার আর একটা ছোট বোনের। পরে হে আমাকে ডাইরেক্ট আমাকে বললো যে আমার একটা বোন আছে, তোমার ওইদিকে ভালো পোলা বেলে বিয়ে দিয়ে দেবো, তোমার মায়ের সাথে যোগাযোগ করো। মার সাথে কথা কয়, সান মার সাথে কয়, সান মা। তখন বয়স কত আপনার? সেই সময় আমার বয়স 18 বছর। 18 পার হয়ে গেছে মনে হয় আর কি। পরে কত টাকা স্যালারি পান ওই সময়? ওই সময় বেতন পাই আমি মনে করেন 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা। পরে মা ফোন দিতে, মা আবার কইতেছে যে ঠিক আছে। পরে মা এক সময় আসছিল আমার কাছে, আসে আবার মেসে তো আর মা আসে থাকতে পারবো না। পরে হ্যাগর বাসাতে রাখলাম, এখন ভালো একটা সম্পর্ক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি মনে করেন চাকরি করতে করতে আমি একদিন এবসেন্ট করছিলাম, আমার জ্বর আসছিল, আমি যাইতে পারি নাই। পরে আমার চাকরিটা চলে যায়। ওহো, একদিন অ্যাবসেন্ট করতে চাকরি চলে যায়? হ্যাঁ, একদিন আমি যেতে পারি না, দেখে পরের দিন গেলাম, চাকরিটা আমার চলে গেছে। আমাকে বলছে যে তোমার চাকরি নাই, তুমি। আমি বললাম স্যার আমার তো অসুস্থ ছিল, আমি এই জন্য। কয় তুমি অন্য কোনো কাজ দেখতে পারো, কারণ অফিসে তুমি অ্যাবসেন্ট করতে হবে। পরে আর কি করি, পরে আমি চলে যাই, অন্য কোনো চাকরি আর আবার হয় না। পরে আমি বাড়ি চলে যাই আবার। বাড়িতে যায় ওই মনে করেন মানুষের আবার দোকানে লেগে যায়, চার দোকানে সেই সময় লেগে যায়। আচ্ছা। চার দোকানে লেগে গেলে মোটামুটি 4 দিনে আমার 3 বেলা খাওয়া দেয়। আমাকে শেরপুর বাস স্ট্যান্ডে একটা সিনেমা হল ছিল, হলের সামনে 4 দোকান ছিল। পরে একজন আমাকে বলে দোকানটা তুই চালা, এই আমাকে একটা বেতন ধরে দিল। পরে ওই কর্ম করি, চলি এরকম করি। পরে এক সময় ওই আপনার যৌতুকানের সময় আমার সেমবি রাস্তাটা বড় হওয়ার জন্য টার্মিনালটা ভেঙে আলাছিল, দোকানটাও ভেঙে আলাছিল। পরে আর দোকান হলো না। না আর পরে দেখলাম যে বুঝতে গেলো কাজ আর পাই না, আমি পারি না ইস্কা চালাবে, আর পারি না অন্য কোনো কাজটা করতে। মানে মা কই জানি আমি আবার ঢাকা চলে যাই। পরে মা কয় যে ঢাকা যায় কি চাকরি করি, পরে বসে থাকলে সমস্যা, তুমি আর কতদিন কাজ করো। মা এখনো কাজ করে। পরে আমি আবার ঢাকা আসি, এসে আবার চাকরি নিই, নেওয়ার পরে আবার সুন্দর সময় আমার বেতন হয়ে যায় হলে আপনার 2500 টাকা। আচ্ছা। পরে মোটামুটি আমি 4-5 হাজার টাকা তুলতে পারি কাজ করে মাসে। বেতন তখন বিয়ে শাদী করেননি? না, ওভার টাইম বেতন করে। পরে এরকম করি, পরে সময় মনে করেন মার সাথে ভালো একটা কথাবার্তা করি। পরে এই বোনটা যে ডাকছিলাম, এই বোনটার সাথে ভালো একটা পরে এই বোন একদিন সরাসরি আমাকে করলো যে আমার একটা ছোট বোন আছে, যদি ভালো এরকম তোমার মতো ভালো একটা কোনো সল পেতাম, পোলাবান পেলে এরকম বিয়ে শাদী দিয়ে দিতাম। পরে আমি বললাম যে উনি যেভাবে বলতেছে আমি বুঝতেছি না, আমাকে দিয়ে বলতেছে, কিন্তু ওইভাবে বলে নাই আমাকে, কিন্তু এমনি বলতেছে। আমি বললাম যে আবা আপনার আমার সাথে কথা কয়ে লাভ নাই, আমার আব্বা নাই, আমার মা হলে আমার সব, আপনি আমার মায়ের সাথে কথা বলে দেখতে পারেন। পরে আমার মায়ের সাথে উনি কথা বলছে, বলে আমার মা বলছে যে আমি কি গো হেরাজুল বিয়ে করে এজুল সংসার ঠিক মতো করতে পারে, তাহলে এটা এর কাছে শোনা হোক। পরে এইভাবে করলো, করবার সামনে আমাকে করলো, মা করলো যে ভালো হলে কর। আমি দেখলাম যে আমার যে সময় অসুখ হয়ে গেছে জন্ডিস, অন্য কোনো লোক আমার চিকিৎসা করলো, হেরা এসে আমার চিকিৎসা করে ভালো করলো। তা আমি নিজের কাছে একটা মনে করলাম আর কি, ভালোই মনে করলাম। করে আমি মনে করেন বিয়ে করলাম। রাজি হলেন? হ্যাঁ, বিয়েতে রাজি হয়ে বিয়ে করলাম ওই জায়গাতেই। করার পরে ভালোই আমাদের সংসার টুকটাক ফাইন চলতেছে, দুজনই চাকরি করি। এই 4-5 মাসের সংসার ভালোই চলে, কিন্তু আমি যে বেতন পাই ওই বেতনটা দিয়ে আমার সংসার চলে। আবার 22 টাকা দিতে গেলে মনে করেন আমার কাছে হিমশিম খাওয়া যায়। আচ্ছা। আর আমার বউ যে বেতন পায়, ওই বেতন পাইয়া ওই তেল মনে করেন 2000-1500 টাকা করে উনি কোন জাত রাখে আমি বলতে পারি না, কিন্তু উনি টাকাটা অন্য সাইডে রাখে বিয়ে করার পরে। হ্যাঁ, মানে 5-6 মাস পরের থেকে নিয়েছি। গার্মেন্টসে কাজ করতো? হ্যাঁ, পরে গার্মেন্টস চাকরি করছে। পরে এরকম করার পরে আমি বললাম যে দেখেন
আজকে আমরা দুজনে কালকে তো আমার ঘরে পোলা বানাবো, চাল বলো, আমার বাড়ি ঘর করতে হবো, বাইরে যাইতে হবো, তো আমরা কি 12 মাসে ঢাকা থাকবো? কয় না, তোমার যেরকম মাও আছে আমারও মা আছে, আমার ওই দিকে আমার মনে করেন আরো 2 বোন ছিল, আর আমার একটা ছোট একটা শালা আছে, আমার শ্বশুর ছিল না। পরে আমার ওই শাশুড়ি হেরা চাকরি করে হেরাই পাইতো আর কি। পরে এক পর্যায়ে পরে আমি বললাম ঠিক আছে, আমারও মাও যেটা তোমার মা ওইটা একটাই, মাও মাও সাথে কোনো কিছু তুলনা হয় না। পরে বলতে যে ঠিক আছে, পরে আমার দিত বেতন, মানে ওই টাকা রাখতো, বেতন পায় টাকা রাখতো, পরে টাকা আমাকে দিত না, পরে আমাকে যা দিত আমি তাই বুঝতাম। পরে হয় না, আমার এই শালাটা, আমার যে শালাটা বড় হয়ে গেল, শালাটা বিয়ে শাদি করাইলো, করানোর পর আমার শাশুড়ি, আমার জ্যাঠটা সব ঢাকা থাকে, আমার শাশুড়ি ঢাকাতে, আমার শালাটাও মনে করেন ওই বিয়ে করার পরে শালার বউয়ের সাথে আমার শাশুড়ি বাইরে থাকতে পারে না, খালি গ্যাঞ্জাম লাগে। পরে রাগ করে 2-3 দিন পর পরে ঢাকা চলে আসে। আসে আমরা বাসার যে বাসা আমাকে বাসাতে আসে থাকে, বাইর গেলে পুতের বউয়ের সাথে গ্যাঞ্জাম লাগে। পরে এরকম করলাম থাকে না, থাকুক, কারণ আমিও কিছু কই না। আমি যদি ঘরে মনে করেন আমার বউয়ের জন্য যদি কিছু আনি, ওই কয় যে আমার বড় ভাই নাই, আমার বড় কোনো আমার বাপ নাই, আমার মায়েরও তো খাইতে মন চায়, কিংবা আমার বোনেরও তো একটা নিতে মন চায়, এই বিভিন্ন কথাবার্তা কইতো। কিন্তু সে সময় আমার জ্যাঠাসের মানে আমার ভাইরা যেটা, উনি অন্য জায়গায় বিয়ে করে এই আমার জ্যাঠাসে ফালাইতে চলে আসে। পরে ওই জ্যাঠাসের একটা পোলা আছে, পরে আমি ওই আপন চোখেই দেখতাম সবকিছু, মানে আমার সবসময় জিনিস 2-3টা করে কিনতে হইতো। পরে সংসারটা চলতো, চলার পরে একদিন ধাম করে আমার আমার মাই আছে একটা, আমার মাই আমার বউয়ের পেটে আসার পরে সেই সময় ওই গার্মেন্টসে তেন বাচ্চা হলে এর থেন মনে করেন 20-30 হাজার টাকা দেয়, বাচ্চা হলে চাকরি করলে গার্মেন্টসে তেন দেয় এটা। পরে আমার বউয়ের ছুটি দিয়ে দিল, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, পরে নগদ 20 হাজার টাকা দিল, আর বাকি টাকা করলে যে বাচ্চা হওয়ার 15 দিন পরে আসলে টাকাটা দিব। পরে টাকাটা নিয়ে আসলাম, নিয়ে আসা মোটামুটি সামান আমি ভালোই চলতেছি। আমিও বাইতো মাকেও কাম করতে মানা করি, মা 2-3 মাস ভালোই বসা। পরে টাকাটা নিয়ে আসা আমার বই করলাম, টাকাটা তো নষ্ট করে লাভ নাই, টাকাটা যে ওনার কাজে লাগে, কাজে লাগাই দিই, আমি বাড়িতে একটা গরু কিনে দিই। আমি কই কোন বাড়িত? কামা করে বাইত। কুলুম কে মা বাইত, তো মা কাজ করে না, আমার ছোট ভাই আছে, মা আছে, এটি গরু কিনে দিয়ে হারাই পাইলবনি, এই বাইত দিল। কামা করে বাইত, আমার মাও তো বাইত বসে আছে, বাইত লোক আছে, গরু কিনে দিলে তোমার যখন দরকার সামনে বেচ চালাবনি। গরু কিনে দিলাম, দেওয়ার পরে 2-3 দিন পর পরই মানে গরুর খাওয়ানোর লেগে 500-300 টাকা করে দেওয়া লাগতো আমার। আমি সেই সময় গার্মেন্টসের চাকরি আবার বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ল্যাপটপের কাজ শিখি। ল্যাপটপের কাজ শিখে দেশ গ্রামে ফেরি করে উত্তরা, তারপর আপনার আবদুল্লাহপুর এদিক দিয়ে ঘুরে ঘুরে কাজ করতাম। কাজ করে পরে একসময় এরকম দিলাম, দেওয়ার পরে আমার কয়দিন 1 মাস গরু কেনার 1 মাস পরে কইতেছে কি, আমি বললাম আমার শাশুড়ি আর আমার কাছে টাকা টুকা চায় না, গরুর খাওয়ানোর টাকা টুকা চায় না। পরে আমি বললাম কি ব্যাপার, আম্মা তো আর কোনো টাকা দেয় না, গরুর খাওয়ান দিয়ে কি আম্মাই খাওয়াইতেছেন নাকি? এটা কি বুঝি না। কার তুমি জানো না, গরু পলিথিন খাইয়া মরে যাবার ধরছিল, গরু তো বেচা লাইতে। আমি কই গরু পলিথিন খাইয়া মরে যাওয়া ধরছিল, আমার ক লাগবো না, গরু কবে বেচল? কয় 10-12 দিন আগে গেছে। কম সেই গরুর টাকা কয় লস হয়েছে, 20 হাজার টাকা গরু কিনছি, গরু বেচছে 15 হাজার। আমি বললাম তাহলে আমার মায়ের টাকাটাতে নষ্ট করার কোনো দরকার হলো? পরে এরকম একটা রাগা রেখে আমার বউকে আমি একটা থাপড় মারি। থাপড় মারার পরে আমার বউ মানে ওই হিসাবে আমার উপরে একটু রাগ হয়ে যায়, উনিও আমাকে মারতে আসে। পরে লোকজন বাসার ভিতরে অনেকে করলো, পরে একটু রাগারাগি, পরে আমার শাশুড়ি শুনে চলে আসছে, এসে করছে যে তুমি আমার মায়ের মারছো কে, এরকম কথা। আমি বললাম যে আপনি গরু পালতে দিলাম, এই গরুটা আপনারা এরকম বেচলেন, আমাকে করলেন না, আমার যদি ভুল থাকে না আমার কন, আপনি তো ফোন দিয়ে সব কথাই শোনেন, সবই তো কন, আবার রাগারাগ বলে চলে আসেন, তাহলে এটা আপনি আমার কোয়ার দরকার ছিল না? কয় তোমার কুমুকে আমার মায়ের তুমি কষি। আমি আপনার মায়ের কইছেন, তাহলে আপনার মায়ের আমার কথা হতো না। কয় তুমি টাকাটা কি তুমি দিছিলা? আমার মায়ের সাইডে করছে, এর টাকাটা পাইছে। পরে উনি আর কিছু কই না, আমি চুপচাপ থাকি। পরে এর থেকে আমার পুরো একটা খেপে গেছে। পরে এরকম আসতে আমার মা চলে যাচ্ছে, আমার মা মানে আমার বাচ্চা হয়েছে, আমার মায়ের সন্তান হয়েছে, আমার বেটি হওয়ার বার আমার মা দেখতে পাচ্ছে। আসার পরে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার, মানে আমার মা তো বয়স্ক মানুষ, ওই চাপ কল ছিল, আমরা যে ভাষার থাকতাম না, চাপ কল ছিল, পানি কেচে গেছে, মানে আমার শাশুড়ি আসলে আমার বউ পানি
বালতিকে ভরে দিত কে চায়। আমার মা আসলে একদিনও পানি ভরে দিত না। আমি দুপুরতে আয়া আমি মা আমি ভরে দিচ্ছি, তুমি পরে গোসল করো। তাও মা কষ্ট করে টিপতে, কিন্তু আমার বউ কোনো সময় ভুলেও করতো না যে আমার শাশুড়ি এক বালতি পানি তুলে দিই। আবার কোনোদিন আমার মায়ের মাথার তেলও দিয়েছে। আমার শাশুড়ি আসলেই কইতো যে তেল নাই, এটা নাই, ওটা নাই, আনা লাগবে না। কিন্তু আমার পরে আমি একদিন আমার বই করলাম, যা আচ্ছা আমি কি তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? কয় না। কম তাহলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো কে? আমার মা আসছে, আমার মা তো আজকে আসছে কালকে যাবো। আমার মা কোনোদিন বগুড়া থানে না আসতো না। আর আমি এই বিয়েটা করতাম, শ্বশুরবাড়ি ছিল নরসিংদী, কাছে কাছে ছিল। পরে কোথায় আছে না, আমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি না, আমি তোমার সাথে ভালো ব্যবহারই করি। পরে এরকম কথাবার্তা কইতো। পরে আমি দেখতাম যে এটি কথা কলি কেন। পরে আমার মা এটি দেখে আমার মা করলো যে রাত্রেবেলা আমার সবাইকে একখানে বসায় করলো যে আমার শাশুড়ি আসছিল, সবার সামনে করলো যে আমার বেটার পুতের বউ আর আমার এই নাতি আমার বেটার এলে ঢাকা যাবো, এখন আর বাইক নিয়ে যাবো, এখন আর ঢাকা থাকতাম না। এখন আমি বললাম যে হ্যাঁ আমি বাইক চলে যাবো গা। বাইক যা যদি ছোট মোটো একটা পানির বিড়ি সিগারেটের দোকান কিংবা চার দোকান করেও যদি খাই তাও ভালো আছে, বাইক যাবো গান, আমার বাচ্চা আছে, বাচ্চার তো ভবিষ্যৎ আছে। পরে আমার শাশুড়ি করছে যে না, আমি তো বগুড়া পাঠানোর জন্য মেয়ে বিয়ে দিছি না। আমি কয় আমার বাড়ি নরসিংদী, আমি পাঠাবো বগুড়া, আর দূরে আমার মেয়ে থাকতে পারবো? আমি কম তাহলে যে আমি কি আপনার কাছে ঘর দামে থাকবো? কয় ঘর দামে না, ঢাকা যাওয়ার জন্য ঢাকা থাকতে থাকো। আমি বললাম না, এটা তো আপনার কথাটা ভুল হয়ে গেল। পরে আমার বাড়ি এলে আসলাম, যে বাসাতে বাড়ির মালিক এরা বললো যে না এটা কথা তো ঠিকই, তাহলে হ্যার বউ হে জেনে যাবে, হেনে নিয়ে যা লাগবো। কয় না এটা অনেক সময় আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হোক, বাচ্চা বিয়ের নায়ক হোক, লেখাপড়া করুক, যখন যায় পরেরটা পরে। আমি কম কে মানে সামন ভিতরে আমার একটা অন্যরকম একটা বুঝে গেলাম। পরে আমি জিনিসটাই খুঁজে দেখলাম যে আমার বউ যে গার্মেন্টস চাকরি করছে, উনি ডিবিএস করছে, সুমতি টেকা টুকা হয় ওনার। আর 1.5-2 বছর পরে উনি ওখান থেকে কিছু মোটা অঙ্কের টেকা পাবি, টেকাটা পেলে উনি এটা নিয়ে বাইক চলে দেবে, আমার সংসার করবি না, এরকম একটা ভাব। কিন্তু আমি জিনিসটা অন্য মানুষের কাছে শুনতে পারলাম, তাহলে আমি আর আমি আল্লাহ আমার কপাল। আমি তো এনে পরে আমি ই করে পরে যে 2017 সালে আমি আবার ইস্তেমার ভিতরে যে টুঙ্গি যতদিন আমি থাকছি, টুঙ্গি প্রায় 15-20 বছরের উপরে থাকছি আমি। টুঙ্গি মনে করেন আপনার যতবার ইস্তেমার আগে আমি ইসলামী কাজে যাইতাম, মাঠে মসজিদে তার নিয়ে যেত তাবলিগে, ইস্তেমার কাজগুলো করতাম। আবার বিভিন্ন মাদ্রাসার ইতিম পোলা বানাইতো, আসে দোকানের সামনে খারাপ সারাদিন গ্রামে ঘুরে কাজ করে আসে বিকেল হইতাম একটা ল্যাব বানাই দিতাম কিংবা একটা তোষক বানাই দিতাম। কিন্তু আমার পরিশ্রমটা নিতাম না, একটা তুলে কাপড় কিনে এনে বসে থাকতো। আমার সেলাই দিতে আধা ঘন্টা 20 মিনিট সময় লাগতো, আমি সেলাই দিতাম, দিয়ে করতাম যে তুই আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করো, এই দিতাম এরকম। পরে এরকম করতে এই মাদ্রাসার একটা হুজুরের সাথে আমার পরিচয় হয়ে যায়। টুঙ্গি একটা মাদ্রাসা হুজুর পরিচয় হলো। হুজুর আমাকে বলে যে এদিকে কতদিন তুমি নামাজ পড়ো আর এই যে ইস্তেমার কাজে যাও, আমার সাথে যাবে নাকি? আমি বললাম যে হ্যাঁ, আপনি যদি নিয়ে যান তাহলে আমি যাবো। ওনার সাথে আমার ভালো একটা পরিচয় হয়। তারপরে উনি আমাকে ইস্তেমার মাঠে একদিন শুক্রবারে বলতেছে যে জুম্মার নামাজ পড়ে তুমি যাইও আমার সাথে, যাই ইস্তেমার কাজ করতে হইব, বাস টাস গাড়তে হইব, উপরে সামনে আল্লাহটি টাঙ্গাইতে হইব। আমি কম যে ভাই আমি তো নামাজের পরে আমার একটা কাম আছে, একটা তোষক বানাতে হইব একজনের, বানাই আমি সন্ধ্যার সময় যামনি, যাইতে যতক্ষণ লাগে আমি কাজ করে দিই। আমি ভাই ঠিক আছে তুমি কাজ করে, পরে আমি কাজ করে সন্ধ্যার সময় যাই। যাওয়ার পরে ওই আপনার ইস্তেমার মাঠের বাস ট্রাক দিয়ে বাস আনছে, বাস এনে বাসগুলা নিচে নামাইছে, ওই নিচে গাত ঘুরে বাস পুততে হয়। তো আমি অনেকখানি গাত খুঁড়ছি, একটা বাস পুতছি, পোতাবার দেখা গেছে আরে হয়তো একটু ডাবাইতে হইব, আর একটু খোঁড়া লাগে। পরে আমি মনে করলাম যে হয়তো উপর দিক তুলে ঝাঁকি দিলে বাসটা ডেবে যাবো। তো হিসাব করে আমি উপর দিক তুলে ঝাঁকি দিছি একটা জুড়ে, ঝাঁকি দেওয়ার পর আমি বসে গেছি, আমি আর খারাপ হইতে পারি না, আমি ওই বসাতে আমি আর খারাপ হইতে পারি না। পরে যায় আমি তো হাত পা ছেড়ে দিছি। পরে সবাই আসলে আমাকে ধরলো, ধরে আমাকে তুলে অনেক সময় হাত পা ওনাকে টিপেই দেখে আমার মেরুদণ্ডের সমস্যা হয়েছে। পরে আমি এদের যাওয়ার পরে আমাকে ধরে আমরা ইস্কাত করে আমার বাসা পর্যন্ত নিয়ে গেল। অনেকে কয় রক চমকে গেছে, অনেকে কয় যে বাতাস লাগছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা, আমি আর খাড়াই হতে পারি না। পরে আজকে তেল পড়া, কেউ কয় নুন পড়া, এটা ওটা, পরে বিভিন্ন ফার্মেসির চিকিৎসা। কারণ ওইভাবে টাকা পয়সা আমার কাছে ছিল না যে আমি বড় একটা মেডিকেল, আমি ভাবছি এমনি দিয়ে হয়তো এই ওষুধ খাই ওই ওষুধ খাই, এটা চিকিৎসা দিন যায় বাড়ে এরকম বাড়তে বাড়তে একবার যায় দেখি আমি বিছনাতে উঠতে পারি না, বিছনাথ পরে দিলাম। যার পর আমার বউ শান করলো কি, আমি শান করলাম যে
তা আমার সমস্যা তো বেশি কথা, তোমার মায়ের চিকিৎসা করবি নি। হুম। আমি আমার মায়ের মানে এটা কিরম কথা বলা, বাদ যাও চিকিৎসা দাও ভালো হবে নাকি। আপনাকে বলতেছে বগুড়া চলে যেতে। হ্যাঁ, আমি বললাম তাহলে চলো যাই, মায়ের ডাল চলো বাদ যাই। পরে করছে যে তুমি যাও, আমার আর যা লাগবে না। আমি চলে গেলে তাহলে সংসার চলবে কেমনে, ঘর ভাড়া, তুমি চাকরিও করতে না, তাহলে দিয়ে তো ভেজাল লেগে যাবো। সার আমি এতটা করতেন তুমি। পরে বলছে না, তুমি তোমার টেনশনটা করো, যাও বাদ যাও তোমার মায়ের কাছে যাও, যাই দেখো তোমার মাও কি কয়। পরে আমি মা করলাম, মা আমি তো আর গাড়িতে উঠে এভাবে যাইতে তো 3-4 ঘন্টা সময় লাগে। গাড়িতে অনেক কষ্ট করে গাড়িতে গেলাম। আমি বাড়ির যা বাস স্ট্যান্ড যা, আমি আমার শিবুর বাস স্ট্যান্ডের সাথেই বাড়ি। পরে আমি ওখানে যা আর বাড়ি পর্যন্ত যাইতে হবে না। পরে অনেক লোকজন আসে, আমাকে যেরকম সাইন করে মানুষ নিয়ে যায়, এরকম সাইড করে আমার বাইক নিয়ে গেল। পরে বাইরে গেলাম, যাওয়ার পরে মা দেখে তো সিক্কির কান্দাকাটি দুনিয়ার লোকজন। পরে আমরা কষ্ট করে 100% জায়গা কিনছিলাম, আমার মা জায়গাটা বিক্রি করে দিল আমার জন্য। পরে জায়গা বিক্রি করে দিল বগুড়া যে মেডিকেল, মোহাম্মদ আলী মেডিকেল, অনেক জায়গা ট্যুর পারলাম। যারা দেখে এই পরীক্ষা এমআরআই করেন, এই পরীক্ষা ওই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা। আসার পর টাকা নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড় বাড়ি যাই আসি, এরকম করতে এই টাকাটাও পঙ্গু হাসপাতালে আসলাম। আসার পরে পঙ্গু হাসপাতালে আসার পর এরা বলতেছে যে আমি বগুড়া যে রিপোর্ট গুলো নিয়ে আসছিলাম এটি চলতো না। আচ্ছা, এরা নতুন করে রিপোর্ট করতে হবে, আবার এমআরআই নতুন করে করতে হবে। এরা 10-12টা টেস্ট আমাকে দিয়ে দিছে। একটা এমআরআই করতে লাগে বলে মনে করেন বাইরে তেন করলে 10,000, আর এই মেডিকেল তেন করলে 7,000। কিন্তু পঙ্গু মেডিকেলে সারাদিনে এমআরআই 6টা। আচ্ছা, সারাদিনে 6টা এমআরআই মেশিন এর, মানে ঘরের সামনে এরকম চেয়ার আছে 6টা। ওই 6টা চেয়ারে যাই আগে বসতে পারবি তার এমআরআই হবে, আর যাই না বসতে পারবি তার হবে না। পরে আমি কি করি, পরে আমি করলাম তাহলে আমি বুদ্ধি সেন মা করলাম। সেন মা করতেছে তাহলে বাবা যত কষ্ট হোক আমরা রাত্রি সারা রাত বই থাকি, রুটি কলা গায়ে থাকি, সকালবেলা যা এমআরআইটা করি। বাইরে তেন যেহেতু 10,000, এনতেন যদি 3,000 টাকা কম পায় তাহলে অনেক টাকা কম। আমি হ্যাঁ, আমার মা আমাকে নিয়ে সারা রাত ওই মেডিকেলের সামনে মশা খামর পয়সা দেখলাম। মেডিকেল তো ভিতরে সব তালা লাগা, আমরা মেডিকেলের বাইরে একবারে মেন রোডের ধারে। স্ত্রী তখন ঢাকাতেই? হয়, আমার বাচ্চা নিয়ে বাসাতে। হ্যাঁ, বাসা। আচ্ছা, পরে এনে থাকলাম, থাকার পরে আমার স্ত্রীর বাসাত, আমার শাশুড়ি এনো, সবাই এরা খুশি আছে। পরে আমার মা এনে কষ্ট করে থাকলো। থাকার পরে আমি মাগনে সকালবেলা যখন মনে করে মেডিকেলের গেটটা খুলছে, সর্বপ্রথম আমার জানা মতে মেডিকেলে আমি ঢুকছি আমার মায়ের এনে। যা দিকে 6 জন বসে আছে ভিতরে, 6 জন চেয়ারে বসে আছে ভিতরে। সর্বপ্রথম কিন্তু আমি ঢুকছি, আমার জানা মতে গিয়ে তালাও খুলছে, আমি আমার মায়ের এনে ঢুকছি। কিন্তু ভিতরে যায় দেখি লোক 6 জন বসে আছে। কোথেকে আসলে 6 জন? আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কি হলো ব্যাপারটা, বুঝতেই না। পরে ওই মেডিকেলের তথ্য কিন্তু একটা জায়গা আছে। পরে ওনার আমি করলাম, ওনার বাড়ি আবার বগুড়া গাবতলী। পরে ওনারা বললাম যে ভাই কয় তোমার বাড়ি কোন জায়গা? আমি করলাম আমার বাড়ি বগুড়া। আমার বাড়ি তো বগুড়া। কোন যাবার ঠিকানা করলাম, ঘর বাড়ি করছে ভাই তুমি এটি কিসের জন্য আসছো বগুড়াতে? আমি বললাম ভাই সরকারি মেডিকেল চিকিৎসা। কয় কে বলছে এটা তোমার ওইভাবে হবে না, আমি তোমার সরল একটা বুদ্ধি, তোমার 2-3 হাজার টাকা খরচ হোক, তুমি বাইরে থেকে মারা এটা করো কেন? আমি বলছি এলে লোক আলো করতেন, এটা আমাকে একটু বোঝায় পান। আমি সারা রাত দিনে কমে কষ্ট করছি, এটা আমার মা অর্ডার নিয়ে। এরা ভিতরে যে লোক থাকে, ওই যে অট বয় এগুলো থাকে না, রোগীর সাথে লোক থাকে, এখন আর আগেই সিস্টেম করে টাকা পয়সা নাকি কিছু দিয়ে এরা হেল্প করে বসতে দেয় আগেই। পরে রোগী আসলে পরে ওই লোকটা ওকে সেটটা দিয়ে দিবি। পরে আমি বললাম তাহলে হান কয় এভাবে হবে না। পরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম, আবার টিকিট কাটলাম, যাই বললাম স্যার এভাবে তো হচ্ছে না, আমরা তো গরিব মানুষ স্যার। পরে উনি ওই কলেজে ডাক্তার লাইনে তো কলেজে লেখাপড়া করে ছাত্ররা, এই জায়গা লাইব্রেরি আমি বুঝি না, ডাক্তার কারেজন ফোন দিল দিয়ে আবার লাইব্রেরিতে 2-3টা ছাত্র আসলো আর কি, এখন লাইব্রেরি নিয়ে যাও। পরে আমাকে ওই ভিতরে নিয়ে গেল পঙ্গু মেডিকেল, যাওয়ার পরে ভিতরে নেয় একজন বলে যে বাড়িগঞ্জ জায়গাতে। আমি বললাম যে ভাই আমার বাড়িতে বগুড়া, কে নাচছেন কে? আমি ভাই আমার এই যে মাজাতে সমস্যা, আমি তো হাঁটতে চলতে পারি না ভাই, আমি এটার চিকিৎসার জন্য কয় এই মেডিকেল আসছেন কি, আপনি অন্য কোনো দেখলেন না? আমি কই ভাই এ তো সরকারি মেডিকেল, আমার গরিবের চিকিৎসা ভাই কেমনে? সাইন করছে ভাই এটা না, আপনাকে আমি একটা সৎ বুদ্ধি দিই, আপনি নিরোসাইন মেডিকেলে চলে যান, নিরোসাইনে যা দেখেন পারেন নাকি। পরে ওটি আর ওইভাবে আমার চিকিৎসা হলো। পরে আইলাম নিরোসাইনে, নিরোসাইনে এসে ওই রকম নিরোসাইনে এক ডাক্তার টিকিট কেটে ঢুকলাম। ওই থেকে আমাকে এমআরআই ওই আবার টেস্ট দিল, ওই টেস্টই। পরে ওখান থেকে আমি নিরোসাইনে
যে যাতে এমআরআই করে ওই জাত গেলাম, যে কাগজ জমা দিয়ে গেলাম যে আমার তো এমআরআই আছে। কয় আপনি সিরিয়াল আছে? কম কতদিন? কয় 1 মাস 40 দিন। 1 মাস 40 দিন পরে আপনার এই এমআরআইটা হবে, তাতে 2 মাস পার হয়ে যাচ্ছে। পরে আমি আমার ইমার্জেন্সি, আমি দিয়ে এতদিন বাঁচবো, কথা বেশি সমস্যা হলে বাইরতেন করেন গা, আপনার উপরে তো আর ওইরকম বহুত মানুষের সিরিয়াল আছে। সেখানে বললাম যে ভাই তাহলে আমার গরিবের কি চিকিৎসা হইতো না? কয় ভাই এটা তো আমি বলতে পারবো না, আপনি সিরিয়াল থাকতে হবে, আপনি আজকে সবকিছু জমা দিয়ে থুয়ে যান, নাম ঠিকানা নাম্বার দিয়ে যান, যখন আপনি সিরিয়াল আসবে ফোন দেবো, আসবেন, আসে আপনি এমআরআই করে থুয়ে যাবেন। পরে আবার ঘুরে আবার ওই ডাক্তারের কাছে গেলাম, যাই বললাম যে স্যার এটা তো এভাবে হচ্ছে, আপনি স্যার আমাকে কিছু করে দেন। পরে উনি বললো যে এখান থেকে সামনে টাকাতে দেখেন একটা পপুলার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, এখানে চলে যান, যে এখানে মনে হয় 10,000 টাকা আমি কয়ে দিলে 1,000 টাকা কমাইতে পারবো, 9,000 টাকা দিয়ে আপনি করাতে পারবেন, আপনি যা আমাকে ফোন দিন। পরে আমি গেলাম ওই জায়গা, এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া না, আমার মাও কিন্তু আমাকে নিয়ে খালি পাখি পারতেছে মনে করেন। পরে এই জাত গেলাম যে এমআরআই ওই জাত করলাম, করে এমআরআই মেশিনের উঠে আবার অন্য সিস্টেম, এটা আমরা জানতাম না। ওই এমআরআই মেশিনের ভিতর ঢোকায় দিয়া কিছু কিছু মানুষের মনে শরীরের ভিতরে ঢোকায় দেওয়া কয় কি যে আপনার এই মেডিসিন লাগবে, রোগী সহ হচ্ছে না, এই ওষুধ কিনা লাগবে, তাড়াতাড়ি 3,000 টাকা জমা দেন, তাড়াতাড়ি 2,500 টাকা জমা দেন, নাহলে সই দেওয়া লাগবে, এগুলা কয়। পরে একজন আমাকে বললো যে ভাই এরা কিন্তু এরকম আপনি হুমকি দিয়ে আলবি, ভয়টা যেন করেন না, এটা কিন্তু অন্য একটা সিস্টেম, এটা টাকা কিন্তু যদি কমান তাহলে এই টাকাটা ইত্যেন তুলে নিবি। পরে গেলাম, যার পরে আল্লাহ রহমত আমার এটি লাগে নাই, পরে আমি 9,000 টাকা দিয়ে এটা করলাম, আরো পরীক্ষা দিছিল, এটি সব করলাম, করে নিয়ে আসলাম। নিয়ে এসে ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমার 15 দিনের ওষুধ দিল, আপনার 6,000 টাকার উপরে, 6,000 টাকার মতন স্যালাইন দিল, অনেক ওষুধ দিল, এটি কয় যেটি 15 দিন খান। পরে 15 দিন ওষুধ খাই, আবার এই ডাক্তার আমার একটা কার্ড দিল যে আমি পার্সোনাল ভাবে বসি হলে একটা নরসিংদী একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে ওনার ভিজিট হলে 800 টাকা। আচ্ছা, তুমি আপনি আমাকে ওই সাথে দেখা করেন আমার সাথে, ওই কার্ড দিয়ে দিল। পরে আমি ওনার সাথে মনে করেন ওইভাবে ওই টুঙ্গি থেকে নরসিংদী আবার কষ্ট করে যাই, সিরিয়াল দিয়ে ওই ডাক্তার দেখাই, এরকম করতে করতে ওনার তো 1 মাসের মতো ওষুধ খাই, কোনো উপকার নাই, জিঙ্কা সিঙ্কাই। পরে এরকম হওয়ার পরে সে মা করলো কি, জালাতে বাবা এখন তো টাকা পয়সা শেষ হয়ে গেল গা, তাহলে তুমি কি করবে, তাহলে চলো বাইর চলে যাই গা। আমার বউকে আমার বউ জানা, আমার বউ মানে অন্য ধান্দা আছে। পরে আমি মা করলাম, তাহলে মা করলো তাহলে তুমি যদি এনে থাকো তাহলে তুমি ওষুধগুলো খাইতে থাকো, এনে থাকো। পরে আমি বাইর যা দেখি কোনো কাজ কাম করে কিছু আবার গোছাতে পারিনি, মাসে তুমি সাইড হয়ে নিয়ে তোমার চিকিৎসা করতে দেখি আমি বাইর যাই কি করা যায়। পরে মা বাইর চলে গেল, আর বাড়ির তো জায়গা বিক্রি করে হালাইছে মা, আর তো কিছু নাই না আমি তো থাকার জায়গাও না। আর মা বাইর যায়, আমার ছোট ভাইটা আমার মামা করে বাইর থুয়ে যাচ্ছে, মা বাইর যায় আবার মানুষের জায়গা চায় নিছে, নিয়ে একটু ঘর তুলছে, আবার ওই টিনের ছাপড়া ছোপড়া ওই বাইত মা দিয়া উঠলো, তুলে উঠি করলো, মানে কলে পরে যাদের গোসু করে তো মানুষে চিল্লায়, হ্যাঁ গোসু করতে এতক্ষণ লাগে, বাথরুমে গেলে তাও চিল্লায়, খাইতে বসলে মানুষের জায়গা ভাই, কিছু করলে কয় ঘর ভাঙ্গো, ভেঙে যাওগা, থা লাগবে তো জেনে মনে সেনে যা থাকা, এটি কইতো। পরে আর এদিন মা এই কষ্টগুলো চাপা রাখতো, আমাকে কইতো না, আমাকে কইতো, আমি তো অসুস্থ বিছনাত পড়া। আর মনে করেন আমার এই বউ আমার সাথে একটু আপ ব্যবহার শুরু করে দিল, আমি বিছনাত পড়ে গেছি গা, চলতে পারি না, যদি কোনো সময় বিছনাত প্রস্রাব করতাম সাফ করতো না, ওই মেলাক্ষণ 2-4 ঘন্টা থাকা লাগতো, নিজে নিজে বসে থেকে থেকে আঙ্গুর বেড়াবে রেডি, মানুষের ভিতরে সরম রেডি করতে। পরে ওই বাসার ভিতরে মনে করেন বিভিন্ন লোক দেখতো, কোথায় জামাইয়ের সাথে ছাড়া যে ভালো আছিল, আমাকে মানুষের এডি করছে, মানুষের এই করছে, 5 নামাজ পড়ছে, তুই এর সাথে এই ব্যবহার কর। এদিকে আবার আমাকে আবার আমার বউ মানুষে কইতো, তোমার বউ কিন্তু অন্য মানুষের সাথে কথা কয় মোবাইলে, অন্য জায়গায় নাই। সে সময় আমার মায়ের বয়স মোটামুটি 6.5-7 বছর হয়ে গেছে, মেয়ের বয়স, মেয়েও বড় হয়ে গেছে। পরে একবার যাই দেখি চার চলেই না, ঘর ভাড়াও ঠেয়ে গেছে গা, ও 2-3 মাসের। বাড়ি এলো চাপ দেয়, বাড়ি এলে টিয়া তুমি দেখেন, আমি কই তার আনতে থাকলে তো যত থাকবো তত তুমি বিপদে পড়বো, তাহলে বাদ জায়গা কয় তুমি বাদ যা থাকো গা, আমি কই তো ঘর ভাড়া কয়টা দিলে আমি দেবনি, তোমার তোমরা থাকছাও যেটি এটি দিয়ে যাও গা, নতুন করে হলে আমি দেবনি। পরে একবার এরকম হয়, আর পরে আমি
কি করবো, আমি কোনো দিশা পাই না। কিছু করলে সবাই আমাকে একবারে ধরে বসে। আমার জ্যাঠটা, আমার বউ, আমার শাশুড়ি, আমার জ্যাঠটা ওই বাসার মধ্যে থাকতো। পরে আমি আর কিছু করি না। পরে একবার দিকে বাড়ি এলি চাপ দেয়ালে, পরে আমার ঘরে একটা সুকেস আছিল, সুকেস বেচলাম, বেচে বাড়ি এলে ভাড়া দিলাম, যে আমার ওষুধ আনা লাগবি। পরে আবার ওষুধ খাই, এটি চলি, এরকম করে মোটামুটি চলতে চলতে এক পর্যায়ে আমি আর দিন যাচ্ছি, আমি আরো ইয়া যাচ্ছি। পরে একজন আমাকে বললো যে তুমি একটা চেয়ারম্যান আছো, ওই চেয়ারম্যানের কাছে যাও, চলো আমরা যা তোমার সাথে যাই, কই যে স্যারা আমাদের এই এলাকায় বহুত দিন থাকে, এরকম মানুষের বাদ কাজ কাম করে, স্যারা ভালো আছে, দেখি তোমাকে কিছু টাকা পয়সা সাহায্য তুলে দিতে পারি নাকি। কিন্তু পরে আমি হ্যাঁ ঠিক আছে চলেন। পরে ওনারা আমাকে ধরে ইস্কাতে নিয়ে গেল। আমি গেছি জায়গায়, এই আমি যে দোকানে কাজ করতাম, এই দোকানের মালিক আর সাথে লোকজন আসলে এরা নিয়ে গেল। সেন অনেক যা বললো যে ভাই এই ইস্তামার মাঠে এই কাজে যায়, এরকম অবস্থা হয়ে গেছে গা, চিকিৎসা করার টাকা পয়সা পাইতো, ওষুধ খাওয়ার মতো ক্ষমতা নাই আর। ওনার কথা, এদিকে আমার বউ কি করছে, কাপড় চোপড় নিয়ে গোষ্ঠী নিয়ে চলে আসে, পেট চলে আসে। পরে আমি দেখতে নাচ্ছি, এই লোক আমাকে কিছু টাকা দিছিল, 2000 না 2500 টাকা আমাকে দিছিল। পরে এই টাকাটা নিয়ে আমি আসে দেখি যে ঘরতালা মারা। পরে আমি আবার বললাম যে কি ব্যাপার, হ্যাঁ কুটি গেল মাইলে, তোমার বউ তোমার সংসার করবি না, পেট চলে গেছে গা, তুমি থাকো তো রুম ছেড়ে দাও, এলে ঘর আমার যা আছে এটি বাইসার করে বাইরে ফেলে দিমু, দিয়ে তুমি চলে যাও গা। আমি বললাম দেন আমাকে 15 দিন সময় দেন, আর আমি দেখি কি করা যায়। পরে রাত্রে মায়ের জন্য কান্দি, বউয়ের জন্য মানে আর পাও ধরি, আর হাত ধরি, আমার বউটা এনে দেন, একটু কষ্ট করেন, দেখেন একটু কি হয়। বাড়িয়ালি কথা কয়, এই দোকানের মহাজনরা কথা কয়, বিভিন্ন মানুষ কথা কয়, বিভিন্ন মানুষ যায় আমার জন্য, যে এই স্যারা তো ভালো আছিল, আজকে স্যারা অসুস্থ হয়ে গেছে গা, তোমার কর্ম করে খাইছে না, তো তোমরা যারা ফালাই থুয়ে আসলে এটা তো আল্লাহ সহ্য করতে না, কি ভুল এটা কও, স্যারার দুর্ভাব কও আমাকে, আমরা বিচার করি। আর আমাকে বাড়ির মধ্যে একদিন থেকে আমরা তো জানি। পরে বিভিন্ন কথা কথা না, আমার বউ করতে আমি কিছু করতাম, আমার মা যা করবো তাই। আমার শাশুড়ি কয় আদৌ আমি মায়া বগুড়া পাঠাইতাম না। আচ্ছা, বলে আর মায়া আছে, তাহলে আর মায়া কয়, আর মায়া আছে, নাতি বড় হোক, নাতিকে আমরাই লেখাপড়া করাম, আর নাতির খবর টাকা পয়সা দেওয়া লাগবে না, আমরাই পড়াম, বড় হোক, বিয়ের সাথে নাতির যদি বাপের দরকার পড়ে নাতি খুঁজে নিবি না, আমার মায়া আমি দেখে শুনে অন্য বিয়ে সাথে দিয়ে দেবো, ওটা আর ভাত আর খাওয়াবো না। তো ন্যাংরা হয়ে গেছে, কারণ আদৌ ভালো হবো কি না হবো, আর বাপের নাই জমি নাই টাকা নাই পয়সা, কেমনি ভালো হবো? হ্যাঁ, যে অবস্থা হয়ে গেছে গা, যা দেখতেছি এর তো ভালো হওয়ার কোনো কিছু চোখে দিই না। এইরকম মানুষকে কিলা কয়, মানুষ আমার সামনে কথা কয়, মোবাইল সাউন্ড বাড়ে, আমার অনেক কষ্ট লাগে। জানলা আজকে তো আমি ভালো আছিলাম, আমি তো এরকম রাস্তাঘাটে কাজ কাম করে চলছি, আজকে আমার ন্যাংরা কয় এই কয়, মনে অনেক কষ্ট লাগতো, আমি তো কর্ম করে খাওয়াছি এখন, এটা এই দেখুন না। আমি রাতে বেলা একলা একলা ঘুমাইতাম ভাই, আমি কিছু বুঝতে পারতাম, আমি সবকিছু সারা রাত ঘুমাইতো না, খালি টেনশনে থাকতাম, মানুষ এটি কি কয়। তারপরেও আমি আল্লাহপুর বেজান, আল্লাহপুর আমি অনেক খুশি, আল্লাহ মরে যেতাম তাও খুশি, আল্লাহ যেটা ভালো আছে সেটাই মনে করছে, নিজে নিজে বুঝ দিতে পারতাম না। যত কষ্ট হোক ভাই একটু যায়, আমার বউ ফাঁকে ডেকে আমার সাথে একটু কথা দেখ আসে নাকি, যে ভাবি হোক। পরে উনি যেটুকু যায় গেছে, যায় বাদ গেছে, যায় এরকম বাজার ঘাট করছে, কথা কথা কয়া নিয়ে গেছে। এবং বই কইছে যে দেখো আর তো এই যে তুমি যে চলে আসলে, তুমি না সময় পাবে বিয়ে শাদী বসলে তোমার জামাই যাবো, কিন্তু এই ছলটাই তুমি করবে কিছুর জন্য, ছলের তো বাপের দরকার আছে। বাপ যতই ন্যাংরা হয়ে যায়, যতই অসুস্থ হয়, আল্লাহ তো ভালো করতে হবে, এটা তো আল্লাহর ইয়া আছে না, এটা তো আল্লাহ বাকি দিছে। এই তো মায়ের পেটের তেন অসুস্থ বাড়া নাই কে, অনেক কিছু বোঝাইছে, পা পর্যন্ত বলে ধরছে, আমি দেখি নাই গে। উনি এসে যেভাবে বলছে, বলার পরে বলতেছে যে না ভাই আমি আসলেও যাবো না, আমি আর ভাত খামো না, হ্যাঁ রে ব্যাট যাবার কন গা যায়, হ্যাঁ মায়ের এনে হ্যাঁ থাকুক গা, আমার মাইয়া বড় হোক, বলে আমি তাহলে এটাই তো তোমার মনে আছে, তুমি আগেই যেতে গা, তুমি যখন ভালো আছো সামনে যেতে গা। কয় না আমার সবকিছু ঠিক হয়ে গেছে, এক জায়গায় কয়েন 3 দিন পরে আমার খালতো ভাইয়ের সাথে আমার বিয়া, মমিন সিং থাকে, বিভিন্ন কথাবার্তা কয়ে দিছে। এসে আমাকে কইতেছে যে ভাই আমি তোর জন্য জীবনে আমি অন্য কারো পাও দিন, তোর জন্য তোর বউয়ের পাওয়া পর্যন্ত ধরে যাচ্ছি, কিন্তু তোর বউ কথা শুনিচ্ছে না। পরে আমি বিষ্ণা আমার বাড়ি আলা তাই পরে যায়, মানে ধরলাম যে ভাই আপনি এলো কষ্ট করে একটু যান আমার জন্য। আমার বাড়ি আলা আর একটা লোক নিয়ে গেছিল, আমার বাড়ি এলা বাবা ছিল, উনিও যায় ওই একই কথা, ভাত খাবি না, ব্যাট যাওয়ার কাউকা।
পরে এরকম হওয়ার পরে 20 দিন পরে আমার বাইক ফোন দিলাম, মাক করলাম। মাকে এর আগে মাক কই নেই আমি, যেহেতু কিছু ভেজালে পড়ে গেছি গা। মাক করলাম, মা তুমি ঢাকা আসে আর কয় কে? আমি কম যে একটু আসো। মা হচ্ছে যে আমি 2 দিন পরে আসতেছি। পরে মা 2 দিন পরে একদিনের 300 টাকা নিয়ে ঢাকা আসছে আমার কাছে। আসার পরে দেখতেছে যে আমার ঘরের ভিতর মাল সামানা অর্ধেক আছে অর্ধেক নাই, বউ নাই। সেন মা কাছে কি হয়েছে? সেন মা সবাই কইছে যে এরম এরম অবস্থা। সেন মা কয় যে তাহলে আমি যাচ্ছি। পরে মাও গেছে, যার পরে মা ডাইরেক্ট কয়ে দিচ্ছে যে আপনারা 2-3 দিন পরে আমি কাগজ দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো নি, আমি আর সংসার করবো না, আপনার আপনি নিয়ে যান না। কথা আমার নাতিটা দেওয়া যাও, কারণ নাতি যদি কোনো বাপের দরকার পড়ে নাতি নিজেই যাব। এই দিনে আর কোনো জ্ঞানজামের দরকার নেই, আমরা নিয়ে বগুড়া পাঠাইতাম না, অনেক দূর হয়ে যায়। কোথায় বিয়া শান দিলেন সামনে, এটা বুঝছিলেন না। আর যখন বিয়ে শাদী হলো সামনে তো আমরা কোচে আমার বাড়ি কোন যাতে আপনার মাইয়া কোচে এনে মা করছে, তাহলে এনে কি করবে? এদিকে তো সমুদ্রের টেয়া তুলে নিয়ে আসলাম, এই কিস্তিটা আমরা আর দিতে পারছি না ভাই। না দেওয়ার পরে কিস্তির লোকজন বাড়ি পরে যায়, মানুষের বাড়ি থাকি, আরো চিল্লা চিল্লি শুরু হয়ে যাচ্ছে গা। আর এদিকে বউ চলে আসেন, আমারও খাওয়ার, মাও কাম করে যে মা খাবো না, আমাকে দেবো না কিস্তি, মানে দুনিয়া ভেজালে পড়ে গেলাম গা। সামনে মা করছে যে তাহলে এখন কি করবো? এখন তো বিষ খাওয়া ছাড়া মরা ছাড়ার বুদ্ধি দেই না। আর কোনো জাত কেউ হেল্প করছে না, কোনো জাত কোনো রকমই পারতেছে না। ছোট গেলে বাপ মরে গেছে, কারণ মা সংসারে দিয়েছে, মার আর মার মুখের দিক তাকাবে না, মা আমার মুখে দিতে এরকম করে মা স্টাক করলো। মা স্টাক করার পরে মাক নিয়ে টানাটানি, পরে মাক নিয়ে অনেক দূরে পেরা মাক মোটামুটি কি করে পরে মাক নিয়ে ঢাকায় আমি বিছনাতি পড়া। সেখানে আমি ওই মানুষের আগের জায়গার সাথে কাজ করতাম, মানুষের এসে বসে থাকতাম দোকানে, ধার দুধ দেয়, কেউ যদি কাজ করে আসতো হয়তো দিত 50 টাকা 100 টাকা, যে চল এই জাগর সাথে পরিচয় আসছিল, বন্ধু বান্ধব আশপাশের লোকজন সাহায্য মাঝে এই দিয়ে আমি টুকটুক করে করি। ওর এই বাড়ির ভিতর এগুলা কষ্ট হয়ে আমার বাড়ির ভিতর একটা আমার শাশুড়ি এখন বর্তমানে একটা খালা ছিল, ওনার একটা মায়া আছে আমার সাথে আসছে। পরে উনি দেখছি উনি সব জানে, আমার আগাতেন গোড়া পর্যন্ত, মানে আমার বউ কেমনে গেছে আমি কেমনে। পরে উনি কইতেছে যে আমার মা এক ডাইরেক্ট কইতেছে যে খালা বাড়ি এলি, আমাকে বাড়ি এলি সবার সামনে কইতেছে খালা আপনি এত টেনশন করেন না, আপনি আজকে করে কান্দা আজানের সময় উঠে নামাজ পড়ে কান্দাগাড়ি করেন, আমি একটা কথা কই, আপনি পোলাটার ভার আমি নিতে চাই, আপনি পোলাকে আমি ডাইরেক্ট বিয়ে করবো, আমার হাত বিয়ে আপনি পোলা করাবেন, আমাকে বিয়ে করাবেন। কি হয় আপনার সম্পর্কে মেয়েটা? কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না? না। দেখতেন আশেপাশে? আশেপাশে আমার রুমের পাশে রুমে থাকতো। এটা কি বগুড়াতে? না, এই ঢাকাতেই। ঢাকাতেই? মানে আপনার আমি ঢাকা যে বাসা ভাড়া থাকতেন সে পাশে? হ্যাঁ। ওই মহিলার কি আগে বিয়ে হয়েছিল? না, বিয়েও হয় নাই। না। পরে ওই মেয়েটা বলতেছে যে আমি দায়িত্বটা আমি নিয়ে নেব, আল্লাহ পাক আমার ভালো করুক আর ই করে, আল্লাহ যদি আমারও ছেলে হোক মানুষের হার আল্লাহ ভালোও করতে পারে, আমি হ্যাঁ দায়িত্ব। পরে আর মা অনেক মানুষ এটা কি কয়, হে তো অসুস্থ ন্যাংরা মানুষ হয়ে আছে, ভালো ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা। আমার বউ সংসার করতেছে মোটামুটি দিকে, আমি খবর নিই না। ও আপনাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে? বিয়ে করে সংসার করতেছে, মনে করেন আমার মায়েরা আছে ওর সাথে? আপনার সাথে? আমার সাথে না, মায়ের কাছে, মাদের সাথে লেখাপড়া করে। পরে এনএডি করবার মানুষজন তখন কি হাঁটাচলা করতে পারেন নাকি? না না না, আমাকে ধরে নেসতো, আমি হাঁটতে তখনও বিছানাতে? এখনো বিছনাত, তখনও বিছনাতে। তারপরে উনি বলতেছে যে ইলেকশন ওনার আমার যে শাশুড়ি উনি বাড়ি এলাক কয় যে আমার মায়া পাগল হয়ে আছে, এটি কি কয় না, এটা মানুষ বুঝাইতে মানে না, কথাই একবার যায় বাইক নিয়ে গেল উনি মেয়েটাকে বাড়িতে নিয়ে গেল। উনি বাড়িতে গেল, বাড়িতে যাও উনি পাগলামি শুরু করে দিচ্ছে। আমি মেয়ে ঠিক মতো আমি দেখছিও না, আমার 500 রুমে থেকে সারাদিন কাজ করে ইয়েও করছি না। পরে আমার পরে বাড়ির যা দেখি পাগলামি, পরে এরা নিয়ে আসলো, আবার নিয়ে আসে, আবার আমার সামনে নিয়ে আসলো, নিয়ে আসে আমাকে করছে তুমি এই মেয়েটা তুমি পয়ে দিবে যে আমি বিয়ে করতাম না। কে বলতেছে এটা? এটা আমার ওই ভাড়াটা বাড়ির যে থাকে আশপাশের লোকজন, শাশুড়ি মুখ থেকে বের করালেই হলো। পরে আমি বললাম যে আমি তো নিজে আমার কবরের ভিতরে এক ফসলে আছে, আমি মা জানে হাঁটতে পারিনি, বিয়ে করে আমি কেমনে চালাম, এটা আমার আমি নিজেই চলতে নিজের পেটের ভাতে ঝুঁকি, ওষুধ খাওয়ার টাকা পাই না, মানুষে দিলে আমি খাই, না দিলে না খাই থাকি। পরে কইছে যে না তুমি এটি কবে। পরে এরা কইছে যে ফিরোজ জুল তক বিয়ে করে তাহলেই তক বিয়ে দেবো, আর যদি বিয়ে না করে তাহলে তার কোনো আফসোস নাই। কয় না আমি আসার কথা কম। পরে আসার পরে এরকম
আমার ঘরের ভিতর ছোট একটা পকেট রুমে থাকতাম। এই পকেট রুমে এলাকার মুরব্বী যে বাড়ির ভিতর থাকে এরা, মেয়েটা আসলে আসা আমাকে বলতেছে যে আপনার দায়িত্বটা আমি নিবার চাচ্ছি। আমি কম আমার দায়িত্ব আপনি কিভাবে নেবেন? কয়ে যে আপনার দায়িত্ব নেবো আজকের থেকে। আপনারা এই মানে আমার মা আছে সবার সামনে, আপনাকে আমি দেয় বিয়া জুল আমাকে করেন, আমি যেমনি হোক আপনার দায়িত্ব, আপনার প্রসাব বাথরুম সাফ করা, আপনার শরীরে যতই করে আমি করবো। আমি কিসের জন্য? আপনি আমার নাই টাকা পয়সা, নাই বাড়ি ঘর, আমি নিজে অসুস্থ, আমি আজ বাদে কাল মরেও যেতে পারি, আপনি আমাকে কি দেখে আমার দায়িত্বটা নেবেন? কয় না আমি কিচ্ছু দেখে দেখবো না, কিন্তু আপনার ভিতরে একটা ভালো একটা মানুষ। আপনি আমরা যতদিন আপনি 10-15 বছর আপনাকে দেখতেছি, কোনো দেখবেন ক্যানজাম করে না না আপনি কি করেন? আমি কম না, আমি দেন বিয়ে করতাম না। কয় না আপনি এটা বুঝে দেখেন, আপনি না। আমি মানা করে দেওয়ার সাথে মেয়েটা চলে আসে, যায় বাড়ির যাওয়ার মায়ের সাথে মনে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম শুরু করে দিছে। পরে এই মেয়েটা এরকম করার পরে সেখানে আর আমার শাশুড়ি বলতেছে থাক বাবা, আমার মায়ের বলতেছে যে দায়িত্ব নিতে যাচ্ছে, আপনারা কি করে পারছেন? সব লোকজন বুঝায় করলো যে এটা আল্লাহ নিজের হাতে ফেরেস্তা পাঠাই দিছে মনে করো। সবাই এটা চিন্তা ভাবনা করে আন করলে আর কি করার। পরে বিয়ে আমি করাইলাম, আমাকে বিয়ে করলাম। কত সালে বিয়ে করলেন? এই 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। বিয়ে করার পরে কি দাঁড়ালো? বিয়ে করলাম, করার পরে মেয়েটা ওই জায়গায় গার্মেন্টসে চাকরি নিল। নেওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন মেয়েরে কয় ন্যাংরারে বিয়ে করছে, ন্যাংরা হাঁটতে আনা চলতে আনা, সেখানে কি করলো রুম দিল টুঙ্গি ছাড়া। টুঙ্গি রুম ছাড়া দিয়ে আমরা আসলাম আশুলিয়া এসে আমরা একটা ছোট বাসা ভাড়া নিলাম। আমি বিছনাথ পরে থাকি, টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না। মা বাড়ি চলে যায়, মানুষের জায়গার থেকে সমতির কিস্তি জ্বালা, পুলিশ আসবে আস না, কাল ধরে নিয়ে যাবো। পরে এডি করতেছে, করে পরে আমার বউ চাকরি খোঁজে, করোনা এসে গেল, চাকরি হয় না, বিভিন্ন জায়গা যায়, হয় না। পরে রাস্তার থেকে মনে করেন যে কচু টুকায় নিয়ে আসে, নিয়ে সিদ্ধ করে কচু খাই, হয়তো একবেলা কচু খাই আর একবেলা না খাই দেখি পান্তা দেয় কেউ। আশপাশে মানুষ দেখে যে খুব কষ্ট আছে, বিভিন্ন মানুষ ওই পচা তরকারি একদিন কাটা কুটা খাওয়া যেত, এটি দিত, কেউ আল্লাহ বাসি তরকারি দিত। এটি নিয়ে এইভাবে চলে চলতে আমার বউ ঝোট মিলে চাকরি নেয়, 6,000 টাকা বেতন চাকরি নিয়ে। ওদের নিয়ে মোটামুটি মানে এই জানে ঘর ভাড়া দেয় 2,000 টাকা, আর যা থাকে আমরা টুকটুক করে ই করি। পরে এরকম করতে ভালো, এরকম করে চলতে পরে মানে অবস্থাটা এরকম চলতে পরে আমার মা আসলো। এভাবে থাকলে তো আমাকে তো আর কিছু দিশা পাচ্ছি না, জান আমরা কেমনে চলুম আর কেমনে তোর চিকিৎসাটা করুম, আর কিচ্ছু তো নাই। দেখ কেউ কিডনি নেয় নাকি, একটা কিডনি বেচে আলাই বেচা তোর, হ্যাঁ একটা কিডনি বেচে আলাই বেচা। আমি তো বুড়া মানুষ, মরে যাবো গা, একটা কিডনি বেচা দেখতে আমার বেটাটা খারাপ করতে পারিনি। আমার সামনে যেমন তোর 7 কার ছল জন হাইটা যায়, আমার দুম একটা আসে যে আমার বেটা আজকে আল্লাহ কোন পরীক্ষা ফালাই দিলা, আমার বেটা হাঁটতে পারে না। এই মা এটি কষ্ট আমার কাছে প্রকাশ করতে, এদের দেখে আমার কষ্ট লাগতো, আমিও কানতাম মাও কান্দে। ওই দিনের পর দিন মা আসলি ফোন দিলি কান্দাকাটি এই ওটা বিভিন্ন এরকম করতো। পরে আর কি গো এমনি চলি চলতে মনে করেন এই যে এর মধ্যে সুমতি নিয়ে খুব বিপদ আছে থাকার পরে মা বাদ যায়। বাদ গেলে আমার এলাকার মেম্বার বিভিন্ন লোকের কাছে কইলে বিভিন্ন লোক ওই একটা সবাই মিলে একটা সাহায্য তুলে 50-60 হাজার টাকার মতন তুলে নিয়ে এসে আমার মা আবার আমাকে দেয়। দিলে এটা নিয়ে আমি আবার এই যে আপনি না আসার আগে লয়েন্স হসপিটাল আছে ঢাকা আগারগা, থেরাপি সেন্টার, পরে এই জায়গায় যেমন ভর্তি হই, হওয়ার পরে উনি ডাক্তার দেখে বলতেছে যে আপনার এই চিকিৎসা আপনার জটিল সমস্যা হয়ে গেছে, আপনার কিডনি ব্লক হয়ে গেছে, একটা কিডনি সমস্যা, আপনার কিডনির পানি জমা আছে, অল্প সময়ের মধ্যে অপারেশন না করেন কিডনি বাদ হয়ে যাবে, আপনার মেরুদণ্ডের ডিস্ক একটা নষ্ট হয়ে গেছে, আপনার মাজার পাইলসের সমস্যা, বাথরুমে আসলে ওই রক্ত আসে বাথরুম আসতাম, হাত পাও আগের থেকে অনেক চিকন হয়ে যাচ্ছে, খারাপ হতে পারি না, ঠিক মতো ধরে ধরে নিয়ে যাবে আগে। এটি দিয়ে করছে জান এটা আমরা তো এভাবে গ্যারান্টি দেবো না, আপনি আমাদের এখানে যদি 2 মাস থেরাপি দেন একটু সুস্থ হতেও পারেন নাও পারেন। আমি বললাম যে কেমনে, কয় দিয়ে দৈনিক 2500 টাকা, দিন গেলে 2500 টাকা, মাসে 65,000 কত হাজার টাকা এরকম হয়। পরে আমরা গরিব মানুষ হিসাবে এই জায়গাতে আপনার ওই লয়ন হসপিটালে একটা স্যার আসলো আমাদের এই বগুড়া সারাগান্তিরি, ওনার সাথে কথা বলে উনি বললো যে তোমার বাড়ি কোন জায়গায়, বললাম বরাবর করছে যে আমি কিছু সার করে দিই যে তুমি করতে পারো। পরে এনে ভর্তি 1 মাস চিকিৎসা করলাম,
হুম। কোনো উন্নতি নেই। পরে ওনারা করলো যে আপনার চিকিৎসা বাংলাদেশে নাই, যে চিকিৎসা করতে চান তাহলে আপনি মাদ্রাজ যাইতে হইব। মাদ্রাজ গেলে আপনার কিডনি, এই যে হাড়ের এই যে মেরুদণ্ডের যে হাড়, এদের ঠিক করতে, এটি অপারেশন সব করতে গেলে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। হুম। হলে আপনি মোটামুটি 100% 80% সুস্থ হয়ে চলতে পারবেন। না আমার তো কপাল আর চিকিৎসা নাই। আমি বললাম না ভাই, আমি 80 টাকা গোছাতে পারি না, আমি 8 লাখ টাকা করতেন গোছাবো। আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কিচ্ছু নাই। মা আজি কয় এইসব করে মা আসে চলে, মানুষের দিলে খায়, না দিলে এই যে আমার বউ 6-7 হাজার টাকা বেতন পায়, এমনি ভাবে চলে। মনে করেন ওর থেকে টাকা দিতেন, যে কয় টাকা আসলে অন্য চিকিৎসা করে যে রিপোর্ট নিয়ে আসছি, এটি আবার নতুন করে আপনার সংসার জীবন কেমন চলছে এটা বলেন। সংসার জীবন বলতে আমি ওইভাবে চলতেছে। মনে করেন আপনার স্ত্রী আপনার সাথে হ্যাঁ আছে আমার সাথে, উনি চাকরি করে, 6-7 হাজার টাকা পায়, 2 হাজার টাকা ঘর বানায় যে কচু মচু টোকাই খাওয়ান দাওয়ান। এই বাজারে তো সবই পানি পর্যন্ত কিনা ভাই। বাচ্চা কাচ্চা হয়েছে আপনাদের? না না না, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। উনি মানুষ কেমন, আপনাকে সেবা কেমন দেন? উনি খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ। কোনো অভিযোগ নেই আপনার? না না, আমার কোনো অভিযোগ নেই। কেন বললেন আজকের এই গল্পটা রেডিও? গল্পটা বললাম ছোটতেন কষ্ট হলাম, কষ্ট হয়ে মানুষ হলাম, মা এত বড় কষ্ট, কিন্তু জীবনে অনেক কষ্ট থেকে গেল। আমি তো মরে যাবো মনে হয় চিকিৎসা হবে, কিন্তু আমার জীবনে একটাই কষ্ট, আমার মাকে আমি সুখটা দেখাতে পারলাম না, দিয়ে ছোট ভাই দিতে কি করে? আর ছোট ভাইটা এখন ওই যে আজমিস্ত্রি কাজ করে না করে। করছে? হ্যাঁ, ওনার একটা মাইয়া আছে। ও বিয়ে শাদী করে মেয়ে আছে? ওই যা পায় মনে হয় বউ ফল মানুষের আপনার মেয়েটা কোথায় থাকে? দেখা হয়? আমার মেয়ের সাথে কথা হয় মাঝে মাঝে, ফোন দিলে ভালো লাগলে ধরে, না লাগলে না ধরে। যেহেতু আর এক সংসার করতে চান, ওনার প্রতি আমার তো কোনো অভিযোগ নেই। উনি চলে খাচ্ছে খাকে না, ওনার কাছে আমার মায়া আছে, চলুক মায়ের আল্লাহ আল্লাহ মানুষ করুক। আমি বাপ হয়ে দূরে মায়ের দেখতে যেতে পারবো না, আমি তো অসুস্থ হয়ে পড়েই আছি। আমার মা, কিন্তু এটাই মনে কষ্ট থেকে গেল যে আমার মা এত কষ্ট করে আমার মানুষ করলো, মায়ের সব ভবিষ্যৎ ঠেকে দেয়। মা ও বাপ যে পৃথিবীর চেয়ে সবচেয়ে যদি কোনো দামি সম্পদ থাকে, তাহলে আমি মনে করি মা ও বাপই। এই সম্পদটা যদি হারা যায় ভাই, তাহলে আর জীবনের কোনো মূল্যই নাই। আপনার মা কোথায় থাকে এখন? বগুড়াতে ওই মানুষের বাসাত কাজ করে, মানুষে ঘুমায়, আমার মা ফজর আদানের সময় শীতের ভিতরে উঠে দেয়, মানুষের বাসাত কাজ কর্ম করে, করলে মানুষের ভাত দেয়, তরকারি দেয়, কিছু টাকা পয়সা হয়তো দেয়, এদিন নিয়ে এসে আমার মা টুকটুক করে চলে। কিস্তি কত টাকার লোন আপনাদের? লোন আছে 40,000 টাকা। 40,000 টাকা? এই 40,000 টাকাই অনেক বড় বোঝা হয়ে গেছে। 40,000 টাকা বোঝা হয়ে গেছে, লাভ হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। আচ্ছা, 40,000 আছে। ও, এটা সুদে বেড়ে গেছে? বেড়ে যাচ্ছে, সুদ বেড়াতে আছে। অদ্ভুত জীবন, মানুষের অদ্ভুত জীবন। প্রিয় দর্শক এবং শ্রোতা, গল্পটা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আমার আসলে কিছু বলার নাই। এই গল্পের খুব চমৎকার একটা জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে যে আল্লাহ বলেছেন যে কখনো নিরাশ হয়েও না, পরিস্থিতি যেরকমই হোক না কেন নিরাশ হয়েও না। আমরা নিশ্চয়ই ওনার আগের স্ত্রীকে নিয়ে কোনো দোষ আরোপ করবো না, তিনি হয়তো তার জায়গা থেকে সঠিক ছিলেন, তিনি পাশে নেই, তার সন্তানটাও এখন তার পাশে নেই, কিন্তু তার পাশে একজন এসে দাঁড়িয়েছেন, সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করেছেন। এবং একইভাবে মা হচ্ছে পৃথিবীর সেরা সম্পদ, সবসময় বলা হয়, সেই প্রমাণও কিন্তু আজকের এই গল্পে আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ভদ্রলোকটাকে আসলে আমরা খালি হাতে ফেরাবো কিনা। আজকের এই গল্পটা শুনে আপনারা দেখবেন যে রেডিওতে আমরা এখন এই হেল্পিং এপিসোডগুলো একদম বন্ধ করে দিয়েছি বললেই চলে। কারণ এর পেছনের অন্যতম কারণটা হচ্ছে যে একটা গল্প প্রচারের পর যে পরিমাণ হ্রাস হয়, যে পরিমাণ মানুষ আসেন নিরুপায় হয়ে আমাদের কাছে হাত বাড়ান, আসলে সেই কোয়ান্টিটিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কিন্তু আমরা যে একেবারে বন্ধ করে দিয়েছি ব্যাপারটা এরকমও নয়। মাঝে মাঝে 2-1 এপিসোড যেগুলো আমাদের কাছে অনেক শিক্ষণীয় মনে হয়, সেখানে আমরা আসলে ফোন নাম্বারটা দিয়ে দেই বা ওদের সাথে যোগাযোগ করার রাস্তা বলে দেই। তো সেই জায়গাটা থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ যদি কেউ করতে চান, ওনাকে যদি কোনো কেউ সাহায্য করতে চান, সেই নাম্বারটা ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাতে চাই। উনি একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও নিয়ে এসছেন। যদি আপনাদের মনে হয় যে এই লোকটিকে কোনো একটা সাহায্য করা দরকার, সেটা আপনারা করবেন। তবে অবশ্যই আমি বলবো যে আপনারা চাইলে আরো বিশেষভাবে কোয়ারি করে নেবেন। গল্পের খাতিরে আমরা বেশ কিছু বিষয় এখানে গোপন রেখেছি, বিশেষ করে ওনার বাড়ির ঠিকানা বা অন্য কারণ এখানে কোনোভাবেই ওনার স্ত্রীর, প্রথম স্ত্রী যিনি ছিলেন, তার মান সম্মানে আঘাত আসুক সেটা আমরা চাইনি। তো সেই জায়গাটি থেকে আমরা ওই বিষয়গুলো যতটুকু গোপন রেখে প্রচার করা দরকার সেটা করেছি। তবে যদি আপনারা ওনার ঠিকানা জানতে চান, ওনার বাড়িতে গিয়ে কোয়ারি করতে চান, ওনার সমস্ত কিছু আরো জানতে চান, সেটা আপনারা ওনার মাধ্যমে করে হেল্প করতে পারেন। এটা হচ্ছে বিষয়। আর ওনার ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি ওনার মুখে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। আমার ফোন নাম্বার 01961 25 92 50। আরেকবার বলেন। 01961
259250। এটা আপনার হচ্ছে এটা বিকাশ নগদ এটা আমার বিকাশ, নগদ, রকেট, তিনটাই করা আছে। হ্যাঁ 3টাই করা আছে। এটা আপনার নিজের নাম্বার? এটা আমার নিজের নাম্বার। নিজের নাম্বার। আর আপনি এই যে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, আমি ব্যাংক অ্যাকাউন্টটা নিজে আমার মুখে বলে দিচ্ছি, কিন্তু এখানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট এটা তার আমার নাম মোহাম্মদ ফিরোজ মন্ডল। মোহাম্মদ ফিরোজ মন্ডল, MD.FIROJMONDOL, ফিরোজ মন্ডল। এটা কোন ব্যাংক? এটা ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক শাখা? শাখা বলিবদ্ধ বাজার। বলিবদ্ধ বাজার। জেলা? জেলা হলো সাভার। সাভার। ওনার অ্যাকাউন্ট নাম্বারটা বলছি, 205028302020111611। দেখে একটা মায়া লাগছে, ভাল লাগছে। তারপরে মায়া লাগছে, তারপরে যখন এটা তো আর বলতে চাই না যে উনি চলে গেছে, ওনার কথা আমি বলতে চাই না। তারপরে যখন মায়া লাগছে, যা তারপর আমি কই যা আমার যেটাই হোক হোক আমি ওরে নিয়ে পারি দিই। এখন আপনি কি করেন? পেশায় কি করেন? গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ, কয় গার্মেন্টস টাকা বেতন পান এটা করে? পাই 6-7 হাজার টাকা পাই। হেল্পার মাস তো চলে? চলে, অনেক কষ্ট হয়, কি প্রিয় করে। দর্শক এবং শ্রোতা, আমি ওদের ছবিটা ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনাদের ছবি প্রকাশ করলে তো কোনো সমস্যা নেই, না না, স্বামী স্ত্রীর ছবি ফেসবুকে থাকবে, আপনারা ঢাকা এফএম পেজে এসে আপনারা এই ছবিটা দেখতে পাবেন। আর আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই দম্পতির পাশে যতটুকু আপনাদের পক্ষ থেকে দাঁড়ানো সম্ভব। বিশেষ করে ও কিন্তু বারবার ওর নিজের কথা বলতেছে না, ওর মায়ের কথা বলতেছে, যে ওর মা যে ঋণে জর্জরিত সেই জায়গাটা থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। খুবই অল্প পরিমাণ অর্থ দরকার, আর কেউ যদি ওকে সাহায্য করে ওর ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু করতে পারেন, সবকিছু আপনাদের হাতে। আমি যোগাযোগ করার নাম্বার দিয়ে দিলাম। তবে এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সরজমিনে ইনভেস্টিগেট করিনি ওনাকে। ডেফিনেটলি আপনারা যদি আরো বিস্তারিত কোয়ারি করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করে তথ্য নিয়ে তারপরে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। আমি আপনার নাম্বারটা তো আপনার অনুমতি ক্রমে